মধ্যরাতের ঘুটঘুটে অন্ধকার। নদীর ধারে এক বিভীষিকাময় রূপ যেন গ্রাস করেছে প্রকৃতিকে। আকাশে চাঁদ ছিল না, শুধু তারাদের ঘিন আলোয় বয়ে চলা নদীর জল কালো সাপের মতো দেখাচ্ছিল। কিন্তু সেই কালো জলে স্রোতের মতো মিশে আসছিল এক ভয়ানক লাল রং, যেন অজস্র শিরা উপশিরার রক্ত একসঙ্গে মিশে নদীকে গ্রাস করছে। সেদিকে তাকানো যাচ্ছিল না, মনে হচ্ছিল নদী নয়, যেন সাক্ষাৎ নরকের রক্তস্রোত বইছে। নদীর পাড়ে যজ্ঞের আগুনের আবঝা আলোয় দৃশ্যটা ছিল আরো ভয়াবহ। একটা মাটির বেদি ঘিরে তখনও ধিকি ধিকি আগুন জ্বলছে, আর সেই আগুনের এক পাশে স্তূপাকারে পড়ে রয়েছে অজস্র ছাগলের ছিন্ন মস্তক। তাদের চোখগুলো ছিল বিস্ফারিত, স্থির, যেন শেষ মুহূর্তের ভয় আর যন্ত্রণা এখনো জমাট বেঁধে আছে। তাদের নিথর লোমহীন দেহগুলো পড়ে রয়েছে আর এক পাশে। রক্তের পিচ্ছিল আস্তরণে ঢাকা পড়ে রয়েছে চারপাশের মাটি। সেই রক্ত মাটির সঙ্গে মিশে এক বীভৎস কাদা তৈরি করেছে। শ্মশানের পোড়া কাঠ আর ছাইয়ের মাঝে রাখা ছিল একটা বলি কাঠ। কাঠটা পুরোপুরি রক্তে মাখামাখি, তার গা থেকে রক্ত চুঁইয়ে পড়ছে মাটিতে। ঠিক তার পাশেই পড়ে আছে একটা খড়গ। ছোট্ট নিরীহ প্রাণীটির দেহটিও রক্তে লাল হয়ে গেছে, যা দেখে বোঝা যায় কোনো চরম আক্রোশ নিয়ে এই বলিদানের কাজ সম্পন্ন হয়েছে। যজ্ঞের আগুনের ঠিক উল্টো দিকে সেই শিখার আবঝা প্রতিচ্ছবিতে দেখা যাচ্ছিল একজন কাপালিকের স্থির অবয়ব। তার পরনে ছিল রক্তলাল বস্ত্র, কপালে সিঁদুরের মোটা তিলক। এতক্ষণ সে চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন ছিল। তার সমস্ত শক্তি যেন এই বলিদানের মাধ্যমে পঞ্জীভূত হচ্ছিল। তার মুখমণ্ডলে ছিল এক কঠিন নিষ্ঠুর কাঠিন্য। হঠাৎ সেই কাপালিক চোখ খুলল। তার চোখের অস্বাভাবিক দীপ্তি যজ্ঞের আগুনকেও হার মানালো। তার মুখে ফুটে উঠল এক বৈশাচিক হাসি, এক ভয়ঙ্কর চাপা বিজয়ী হাসি। সে দু হাত ওপরে তুলে এক তীব্র চিৎকার করে উঠল। তার হাসির আওয়াজে পুরো জঙ্গল যেন কেঁপে উঠল। পেঁচা আর শেয়ালের ডাক থেমে গেল। নদীর জলে যেন এক মুহূর্তের জন্য ঢেউ থেমে গেল। সেই হাসি শুধু শব্দ ছিল না, তা ছিল এক অশুভ বার্তা। কাপালিক সেই হাসির রেশ থামিয়ে তার কণ্ঠস্বরকে তীক্ষ্ণ করে বলল, এবার আমার প্রতিশোধ নেবার পালা। 25 বছরের অপমান, 25 বছরের যন্ত্রণা, সব মিটিয়ে দেব আজ। তোর সমস্ত সুখ, তোর জীবন, সব কিছু আমার মন্ত্রের জালে বাঁধা পড়েছে। এবার আমি প্রতিশোধ নেব। তোকে এবার আমার হাত থেকে কে বাঁচাবে? সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে। যদিও এই কলকাতার বুকে সন্ধ্যার আসল রূপ দেখতে পাওয়াই ভার, তবুও রাস্তার মোড়ের সেই চেনা তেলে ভাজার দোকানটি আজও তার চিরাচরিত করকরে গন্ধে ম করছে। সদ্য ভাজা হলদেটে বেসনের প্রলেপে ঢাকা গরম আলুর চপ আর বেগুনিগুলো খবরের কাগজে মুড়ে একটা পোটলা তৈরি করলাম। মটলেনের মুখে যখন এসে পৌঁছালাম, তখন শহরের কোলাহল ছাপিয়ে এক পুরনো গা ছমছমে ভাব যেন সমস্ত পরিবেশটাকে গ্রাস করেছে। দোতলার
সেই পুরনো অন্ধকার ঘেরা ঘরটির দিকে পা বাড়ালাম। দরজায় মৃদু টোকা দিতেই ভেতর থেকে আলো এসে পড়ল। উঁকি মারতেই দেখি ঠাকুরমশাই তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়, চারিদিকে পুরনো পুঁথি, ডায়েরি আর দেশলাই কাঠি পোড়ার এক অদ্ভুত মিশ্র গন্ধ। ঘরের এক কোণে আমার বন্ধু কিশোরী মাদুর পেতে বসা, চোখে মুখে তার ধৈর্য আর এক অব্যক্ত কৌতূহল। আমাকে দেখেই ঠাকুরমশাইয়ের মুখে সেই রহস্যময় চাপা হাসিটি ফুটে উঠল। তিনি কিছুটা আলস্য ভরে উঠে বসার ভঙ্গি করে বললেন, এসো এসো, এই তো এতক্ষণে বুঝি ফকিরের খোঁজ মনে পড়ল। ভেবেছিলাম বুঝি কাজের ভিড়ে কলকাতার এই গলিটার কথাই ভুলে গেলে বাবু। ঘরে ঢুকে আমি তেলে ভাজার পোটলাটি একপাশে নামিয়ে রাখলাম। 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে বললাম, বলবো কেন ঠাকুরমশাই, এই স্থান তো আমার কাছে মহাতীর্থের মতো। তবে ইদানিং অফিস আদালতের গেরোয়ে এমনই জড়িয়ে পড়েছিলাম যে মাথা তোলার মতো সময় পাচ্ছিলাম না। দিন রাত শুধু কেরানির খাতা, হিসেবের খরচা আর দস্তাবেজ। জানেন তো, পেটের চিন্তা যখন বড় হয় তখন মানুষ আর অলৌকিক রহস্যের দিকে চোখ ফেরাতে পারে না। আমার কথায় কিশোরী শব্দ করে হেসে উঠল। সে তার সহজাত রসিকতা মিশিয়ে বলল, অফিসের কাজ আর এই অলৌকিকতা, তোমার তো সবসময় পেটের দুশ্চিন্তা নিয়েই প্রাধান্য বন্ধু। বলি, ঠাকুর মশাইয়ের গল্প শোনার চেয়ে তো তোমার কাছে এই যে তেলে ভাজার গন্ধটা, এটাই বেশি উপাদেয়, তাই না? ঠাকুরমশাই এবার তার বাঁধানো হুঁকোয় মৃদু টান দিলেন। ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠে যেতে লাগল। তিনি সহাস্যে বললেন, না না, ওকে আর ঘাঁটিও না কিশোরী, কর্মই জীবন। আমিও তা বুঝি। এই বিপুল শহরে সামান্য জীবন ধারণের জন্য মানুষকে যে কি পরিমাণ সংগ্রাম করতে হয়। যাকে বসো, তোমরা দুজনে এলে ঘরটা যেন এক রকমায় সেই পুরনো দিনের মেজাজে ফিরে আসে। আমি ঠাকুরমশাইয়ের কাছাকাছি কিশোরীর পাশে স্থান নিলাম। তেলে ভাজার পোটলাটা খুলে ধরে বললাম, একটু গরম থাকতে থাকতে ধরুন, আজকের ভাঁড়ারটা বেশ কড়া করে ভেজেছে। কিশোরী চপ তুলে নিতে নিতেই হঠাৎ নীরব হয়ে গেল। খানিক বাদে সে ঠাকুরমশাইয়ের দিকে সরাসরি তাকালো। তার কণ্ঠস্বরে ছিল এক তীব্র আগ্রহের সুর। সে বিনীতভাবে বলল, বলি ঠাকুরমশাই, অনেকদিন আপনার মুখ নিঃসৃত কোনো কাহিনী শোনা হয়ে ওঠেনি। পুরানো অভিজ্ঞতা সেসব রোমাঞ্চকর উপাখ্যান, যা শুনলে একদম মনের ভিতর থেকে, পুরো গভীর থেকে একটা প্রবল শিহরণ জাগে, এমন কিছু তো শুনতে ইচ্ছা করে বলুন। অফিসের কাজ তো আমাদের নিত্যদিনের সঙ্গী, আজ বরং একটা গল্প হয়ে যাক। আজ যদি একটা নতুন কোনো গল্প শোনাতেন বড্ড ভালো হতো। ঠাকুরমশাই চোখ বুজে খানিকটা নড়ে বসলেন। তার মুখে কোনো কথা ছিল না, কিন্তু সেই নীরবতার মধ্যেই যেন এক প্রাচীন রহস্য লুকিয়েছিল। তার কপালের ভাঁজ, কৌতূহল জাগানো দৃষ্টি, সব মিলে ঘরের আবহাওয়াটা হঠাৎই ভারী হয়ে উঠল। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথাটি অল্প নাড়লেন। মৌনতা ভাঙার পর ঠাকুরমশাই ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, গল্প? হ্যাঁ, আজ তো গল্প বলতেই হবে। জীবন নিজেই তো বহু অলিখিত গল্পের সমষ্টি। তবে যখন বায়না ধরেছ, তখন একটি সাম্প্রতিক ঘটনা শোনানো যেতেই পারে। এই মাস কয়েক আগের কথা, তখন মাসের শেষের দিক চলছিল। ঠাকুরমশাই একটু কেশে গলা পরিষ্কার করে নিলেন। তার চোখে সেই দূর অতীতের ছায়া। হাতে টাকা পয়সা তেমন আসছিল না, কুষ্টি বিচার বা হস্তরেখা দেখার মতো কোনো কাজও বিশেষ ছিল না। আমার মতো মানুষের কপালে তো আর রোজগার বাঁধা থাকে না, তাই কখনো কখনো ফতুর হয়ে বসে থাকতে হয়। ঠিক এমনই এক ঝিম ধরানো দুপুরে, তখন মাথার উপর গনগনে সূর্য, আমি ঘরের ওই কোণে
মাদুর পেতে শুয়ে পুরনো এক পুঁথি দেখছিলাম। হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ল। কিশোরী আর আমি মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। তেলে ভাজার পোটলাটা তখন আমাদের মাঝখানে প্রায় নিঃশেষিত। ঠাকুরমশাই বলতে লাগলেন, টোকার শব্দ শুনে একটু বিরক্তি লাগছিল। ভাবলাম এখন আবার কে এলো, তবুও উঠলাম। দরজা খুলে দেখি মাঝ বয়সী একজন ভদ্রলোক দাঁড়িয়ে, বয়স 50-এর উপরে হবে, তবে মুখ দেখে মনে হয় চিন্তায় যেন আরও 10 বছর বেড়ে গিয়েছে। সাদা ধুতি আর পাঞ্জাবি পরা, কিন্তু পোশাকের ভাঁজেও কেমন একটা ময়লাটে ভাব। চোখ দুটো কোটরে ঢুকে গেছে, মনে হলো যেন বহু রাত তিনি এক ফোঁটা ঘুমাননি। একেবারে শুকিয়ে যাওয়া মুখ দেখেই বুঝলাম কোনো গুরুতর সমস্যা নিয়ে এসেছে। ভদ্রলোক ইতস্তত করে বললেন, ঠাকুরমশাই, একটু সময় হবে কি আপনার? অনেক দূর থেকে আসছি, আসলে দিনকাল কিছুদিন ভালো যাচ্ছে না। একবার যদি আপনাকে দেখাতাম, মানে ঠিক সমস্যাটা কোথায় হচ্ছে আর কি করলে কাটবে সেটা যদি জানতে পারতাম। আসুন আসুন, ভেতরে আসুন বলে আমি তাকে মাদুরে বসতে বললাম। তিনি মাথা নিচু করে ঘরে ঢুকলেন। ঘরের এক কোণে একদিকে চোখ পড়ল বটে, কিন্তু তার মুখের উদ্বেগ যেন অন্য কিছু নিয়ে ভাবতে দিচ্ছিল না। আপনার নাম কি জিজ্ঞেস করলাম আমি। আমার নাম ব্রজেশ সামন্ত। ওই সামান্য একটা কাজ করি, কিন্তু এখন মনে হচ্ছে যেন সব কাজই উল্টে যাচ্ছে। শান্তি নেই ঠাকুরমশাই, না সংসারে না মনে। আমি তাকে হাতটা পাততে বললাম। বাদুরে বসে লোকটির শীর্ণ হাতটি নিজের হাতের মুঠোয় নিলাম। হাতটা ঠান্ডা, যেন রক্ত চলাচল কমে গেছে। খানিকক্ষণ চুপচাপ তার হাতের রেখাগুলো দেখতে লাগলাম। কিন্তু তোমরা তো জানো, আমার বিচার কেবল হাতের রেখায় সীমাবদ্ধ থাকে না। আমার কিছু অলৌকিক ক্ষমতা আছে, যা দিয়ে আমি মানুষের ভাগ্য আর তার চারপাশের অদৃশ্য জগৎটা দেখতে পাই। লোকটার হাত দেখতে দেখতেই একটা শীতল স্রোত যেন আমার হাতের উপর দিয়ে বয়ে গেল। আমি স্পষ্ট বুঝতে পারলাম একটা কালো ভারী ছায়া লোকটার জীবনকে গ্রাস করছে। বুঝতে পারছিলাম লোকটার সময় সত্যিই খুব খারাপ যাচ্ছে। শুধু খারাপ নয়, অস্বাভাবিক কিছু একটাও ঘটছে। আমি হাত ছেড়ে দিয়ে মাথা তুলে লোকটির দিকে তাকালাম। আমার কণ্ঠে ছিল সামান্য দৃঢ়তা, যাতে তিনি বুঝতে পারেন আমি কোনো সাধারণ গণনা করছি না। আপনার সময় আপাতত ভালো যাচ্ছে না ব্রজেশবাবু। শনি আর রাহুর দশা যেন আপনাকে চেপে ধরেছে। আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বেড়েছে। পেট বা ওই লিভারের দিকে একটা পুরাতন কষ্ট আছে, তাই না? আর হয়তো পারিবারিক অশান্তিও বেড়েছে। ঘরে যেন একটা চাপা গুমোট ভাব। ভুল বলছি কি? লোকটা যেন একেবারে আকাশ থেকে পড়লেন। তিনি বিস্ফারিত চোখে আমার দিকে তাকালেন। আপনি আপনি ঠিক বললেন ঠাকুরমশাই, একেবারে ঠিক। পারিবারিক অশান্তি, ওটা তো একদম ঠিকই বললেন। গত 2-3 মাস ধরে ঘরে কেউ শান্তিতে নেই, কথায় কথায় ঝামেলা। আর স্বাস্থ্যটা, হ্যাঁ, স্বাস্থ্যটা বেশ কিছুদিন ধরে সত্যি খারাপ যাচ্ছে। এইসবের জন্যে কিছুতেই ঠিক হচ্ছে না। আমি কিছুক্ষণ চুপ করে তার মুখের দিকে চেয়ে রইলাম। তারপর আরো গভীরের দিকে গেলাম। আমি আরো একটা জিনিস দেখছি ব্রজেশবাবু, আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে।
যা খুব একটা স্বাভাবিক নয়। এই অশান্তি কেবল গ্রহের ফেরে নয়, অন্য কোনো শক্তির প্রভাবে হচ্ছে। কি ঠিক বলছি তো? এইবারে লোকটা একেবারে ভেঙে পড়লেন। তিনি দ্রুত মাথা নেড়ে এক কথায় হ্যাঁ বললেন। তার দু চোখ ছল ছল করছিল। এই কারণেই তো আসলে আসলে আপনার কাছে আসা ঠাকুর মশাই। তিনি মিনতি করে বললেন, আপনার নাম আমি অনেক শুনেছি। অনেকেই বলেছে আপনি শুধু গণক নন, আপনি একজন সাধক। আমার ঘরে বেশ কিছু সমস্যা হচ্ছে, কিন্তু সব কিছু এখানে খুলে বলা সম্ভব নয়। আপনি ওখানে না গেলে বুঝতে পারবেন না। আসলে এটা দেখানো আর বোঝানোর বিষয় নয়, এটা অনুভবের বিষয়। ভদ্রলোকের কাতর অনুনয় আমাকে দ্বিধায় ফেলে দিল। আমি যাব না ভাবছিলাম। কলকাতার এই ঘিঞ্জি গলি ছেড়ে তার বাড়ি গিয়ে তার সমস্যা দেখা, সেটা আমার কাজের ধরন নয়। কিন্তু লোকটার মুখটা কেমন যেন করুণ দেখাচ্ছিল, আর তার উপরে হাতে খুব একটা কাজও ছিল না। একটা অলৌকিক ঘটনার সন্ধান মন্দ কি? তাই শেষমেশ ভাবলাম চলেই যাই, দেখি কি হয়। নির্দিষ্ট সময়ের সামান্য আগেই দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলাম। খুলে দেখি বাইরে একটা পুরনো মডেলের অ্যাম্বাসেডর দাঁড়িয়ে, তার পাশে বছর 30-এর একজন যুবক। পরনে একটি ময়লাটে টি শার্ট আর লুঙ্গি, মাথায় বেশ বড় আর এলোমেলো চুল, চোখে মুখে সরলতা আর গ্রামের মাটির গন্ধ। দেখেই বুঝলাম এই রঘু। যুবকটি আমাকে দেখেই হাত জোর করে কপাল ছুঁয়ে নমস্কার করল। তার কথায় বাঁকুড়া পুরুলিয়ার একটা টান, যেন রুক্ষ মাটির আর্দ্রতা তার স্বরে মিশে আছে। রঘু বলল, গে আপনি কি ঠাকুর মশাই? তোমার নাম রঘু তাই না? বজ্রেশ বাবু পাঠিয়েছেন। হ্যাঁ বাবু, আমি রঘু। সে জানালো, আমার এই বাবু পাঠাইছেন আপনারে লিয়ে যাওয়ার দরে। কাল রাইতে বড্ড চিন্তা করিলেন, তাই বিহানেই পাঠিয়ে দিলেন। এই গাড়িখানাই আপনারে লিয়ে যাবে বাবু। উঠুন দেখি বাবু, উঠুন, দেরি করবেন নি আর। আমি গাড়িতে উঠলাম। রঘু গাড়ির পেছনের দরজাটা বন্ধ করে নিজে ড্রাইভারের সিটে বসল। পুরনো গাড়িটা প্রথমে একটু কেসে উঠল, তারপর মন্থর গতিতে এগিয়ে চলল মটলেন পেরিয়ে শহরের মূল রাস্তার দিকে। যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই রঘু কথা বলা শুরু করলো। একবার শুরু করলে তার আর থামার নাম নেই, যেন দীর্ঘদিন ধরে জমে থাকা কথাগুলো এক লহমায় বলে দিতে চায়। শহরের কোলাহল যখন আস্তে আস্তে কমে আসছে, তখন রঘুর গলা আরো স্পষ্ট হয়ে উঠল। রঘু স্টিয়ারিং ধরে হাসতে হাসতে বলল, এইখানের হাওয়াটা ভালো লয় গো বাবু। কলকাতায় আয়সা থেকে খালি গা গুলারে। হাওয়ার মধ্যে খালি কি রকম যেন একটা বিশ্রী গন্ধ, পেট্রোলের নাকি। আমরা যে গায়ে থাকি সেখানের হাওয়াটা একদম সদা সদা, মানে জানেন তো, মাটি আর ফুলের গন্ধ। আর এখানে সারাদিন খালি ধোঁয়া আর ধোঁয়া, আর শ্বাস নিতেও কষ্ট হয়। আমিও ওর কথায় সায় দিলাম। ঠিকই বলেছ রঘু, গ্রামের সতেজ হাওয়া কোথায় আর শহরের এই দূষণ কোথায়? আর তো সেই বাপ ঠাকুরদার আমল থেকে সেই গায়েরই মানুষ। এখানে বাবুরা কাজকর্মের তরে আইসেন, তাই তাদের সাথে আসতে হয়। তবে কতদিন আর থাকা যায়? বাবু তো বড্ড ভালো মানুষ, তবে কত যে চিন্তায় আসেন তা কম যায় না। রাত ভর ঘুম নাই চোখের পাতায়। আমি তো দেখি আর বুকটা আমার ধুক ধুক করে। সে আরো কত কথা বলতে লাগলো। তার কথায় উঠে এলো তাদের গ্রামের পুকুর পাড়ের গল্প, যেখানে ছোটবেলায় সে মাছ ধরত। শোনালো তাদের কুলদেবতার মেলার কথা, যেখানে সারা রাত ধরে গান আর কীর্তন হয়।
তার সরল গ্রাম্য কথায় একটা অন্যরকম জীবনযাত্রার ছবি ফুটে উঠছিল। সে বলল, গরিবের ঘরে তো বাবু সুখ দুঃখ সবই সমান, একটু কাজ করতে পারলেই বাঁচা যায়। কিন্তু বাবুর বাড়িতে আজকাল যে কি হয়েছে সেইটা খালি বুঝতে পারি না। মনে হয় যেন খারাপ কিছু একটা ঘটতেছে। তবে আপনি গেলেই সব ঠিক হয়ে যাবে, তাই না বাবু? আমি শুধু হাসলাম। এই সরল বিশ্বাসে আঘাত করতে মন চাইল না। বললাম, চেষ্টা করব রঘু। এভাবে কথা বলতে বলতে, গল্প শুনতে শুনতে কখন যে কলকাতার ঘিঞ্জি রাস্তা ছেড়ে আমরা হুগলি নদী পার করে গ্রামীণ পথের দিকে মোড় নিলাম তা খেয়ালই করিনি। রাস্তার দুপাশে মাঠ আর সবুজ গাছপালা, হাওয়ায় একটা ঠান্ডা স্পর্শ। রঘুর গল্পগুলো যেন পথের ক্লান্তি দূর করে দিচ্ছিল। বেলা যত বাড়ছিল রঘুর কথা ততই গভীর হচ্ছিল। সে তার গ্রামের মানুষের জীবনযাত্রা, তাদের সরল আনন্দ বেদনার কথা বলছিল। প্রায় দুপুর নাগাদ আমাদের গাড়ি বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রামে পৌঁছল। চারিদিকে প্রচুর গাছপালা, মাটির রাস্তা আর পুরনো আমলের কিছু বাড়ি। রঘু বলল, এই তো বাবু চইলা আইসাছি। গাড়িটা একটি পুরনো জীর্ণ বাড়ির সামনে থামল। বাড়িটার ইট খসে পড়েছে, দেওয়ালে শ্যাওলার প্রলেপ। দেখেই বোঝা যায় এটি দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে চলেছে। ব্রজেশ সামন্তর বাড়ি। গাড়ির আওয়াজ শুনে ব্রজেশ সামন্ত নিজেই বেরিয়ে এলেন। সাদা পাঞ্জাবি আর ধুতিতে তাকে আগের দিনের চেয়েও বেশ চিন্তিত দেখাচ্ছিল। তবে আমাকে দেখেই তার মুখে এক ঝলক স্বস্তির হাসি ফুটে উঠল। এসে গেছেন ঠাকুর মশাই, ভাগ্যিস এলেন। আমি তো চিন্তায় একেবারে অস্থির হয়েছিলাম। আমি হাসলাম। কথা যখন দিয়েছিলাম আসতে তো হবেই ব্রজেশ বাবু। তিনি প্রায় হাত ধরে আমাকে ভেতরে নিয়ে গেলেন। বাড়িটি বাইরে থেকে যেমন পুরনো, ভেতরেও তেমনই। দোতলার কোণের দিকে একটি বড় ঘর, যেখানে ধুলোর আস্তরণ থাকলেও ঘরটি বেশ খোলামেলা। ব্রজেশবাবু বললেন, হ্যাঁ, এই ঘরটাতেই থাকবেন ঠাকুর মশাই। রঘু আপনার সব ব্যবস্থা করে দেবে। আমি আর আমার স্ত্রী থাকি, আর এই রঘুই আমাদের সব কাজ করে। আপনি বিশ্রাম নিন, তারপর সব কথা হবে। আমি ঘরের দিকে তাকালাম। একটা পুরনো খাট, একটা টেবিল আর একটা কাঠের আলমারি। জানালার পাল্লাটা সামান্য ভাঙা, কিন্তু সেখান দিয়ে গ্রামের শান্ত দৃশ্য দেখা যায়। একটা চাপা রহস্য যেন এই বাড়িটার প্রতিটি কোণে লুকিয়ে আছে। কথা শেষ করে ব্রজেশবাবু আমাকে দোতলার কোণের ঘরটির কাছে নিয়ে গেলেন। ঠিক দরজার মুখে পা রাখতেই কোনো সতর্ক সংকেত ছাড়াই ঘটনাটা ঘটল। হঠাৎ একটা মরা কাক সশব্দে আমার পায়ের কাছে এসে পড়ল, যেন আকাশ থেকে নয় বরং প্রবল আক্রোশে কেউ সজোরে ছুঁড়ে দিয়েছে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই তার শরীর থেকে বেরিয়ে থাকা চোখ দুটো দেখে যেন গা শিউরে উঠল, যেন তাজা রক্ত মাখানো বিভৎস সে দৃশ্য, যা খানিকক্ষণের জন্য আমার ভেতরের স্থিরতাকে নাড়িয়ে দিল। আমি নিথর হয়ে সেই মৃত কাকটির দিকে তাকিয়ে রয়েছি। আর তখনই পিছন থেকে ব্রজেশ বাবুর কণ্ঠস্বর ভেসে এলো, চাপা কিন্তু শীতল সে স্বর, যেন ঘরের নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে দিল। এটাই তো শুরু ঠাকুর মশাই। এরকম আরো অনেক রকম সমস্যা হচ্ছে আমার সামনে, যেগুলো আপনাকে আস্তে আস্তে বলবো। আপনি এখানে থাকতে থাকতে আরো অনেক কিছুই আপনার চোখে পড়বে। তার এই কথাগুলো কোনো প্রশ্ন নয়, যেন এক নিশ্চিত পূর্বাভাস।
সেই মুহূর্তে ব্রজেশবাবু আর এক মুহূর্ত দাঁড়ালেন না, দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। তার ধুতি পাঞ্জাবির ভাঁজে চাপা এক আশঙ্কার ছবি। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই অপলক মৃত কাকটির দিকে তাকিয়ে রইলাম। প্রথম ধাক্কা কাটিয়ে ওঠার পর আমার অভিজ্ঞ মন দ্রুত বিশ্লেষণ করতে শুরু করলো কাকটির আকস্মিক মৃত্যু এবং তার শরীরের অস্বাভাবিক রক্তক্ষরণ। এই সব কিছু কোনো সাধারণ ঘটনা বলে মনে হলো না। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এর পিছনে কোনো বিশেষ তন্ত্র বা অলৌকিক ক্রিয়ার প্রভাব রয়েছে। এই ঘটনা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটি আমাকে ভয় দেখানোর জন্য বা এক অদৃশ্য শক্তির উপস্থিতি জানানোর জন্যই ঘটানো হয়েছে। যদিও আমার ভেতরে এক প্রবল কৌতূহল এবং উত্তেজনা সৃষ্টি হলো, কিন্তু আমি কাউকে কিছু বলার প্রয়োজন মনে করলাম না। এই পরিস্থিতিতে মৌনতাই শ্রেয়। লম্বা একটা শ্বাস নিয়ে সমস্ত শারীরিক অস্বস্তি উপেক্ষা করে আমি ঘরের ভেতর পা রাখলাম। ঘরটি বাইরে থেকে যেমন পুরনো, ভেতরেও তার ব্যতিক্রম নেই। একটা পুরনো খাট, পাশে একটা টেবিল আর ঘরের কোণে একটা কাঠের আলমারি। দেওয়ালে ধুলোর আস্তরণ, যেন এই ঘর বহুকাল ধরে মানুষের স্পর্শ পায়নি। ঘরের ভেতর এক অদ্ভুত পুরনো গন্ধ, পুঁতির পাতার শুকনো গন্ধ আর স্যাঁতস্যাঁতে দেওয়ালের মিশ্রণে এক গা ছমছমে পরিবেশ। জানলার পাল্লাটা সামান্য ভাঙা, সেখান দিয়ে গ্রামের শান্ত দৃশ্য দেখা যায়। বাইরের সেই সবুজ প্রকৃতি আর নির্মল বাতাস যেন ভেতরের এই ভারাক্রান্ত পরিবেশের সঙ্গে এক তীব্র বৈপরীত্য সৃষ্টি করছে। গ্রামের সেই শান্তি আর এই পুরনো বাড়ির প্রতিটি কোণে লুকিয়ে থাকা এক চাপা রহস্য, সব মিলিয়ে এক অস্থিরতা। আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর এবং জটিল সমস্যার কেন্দ্রস্থলে প্রবেশ করেছি। এক অলৌকিক রহস্যের উন্মোচন এবার শুরু হতে চলেছে। এই বাড়িতে আমার কাজটা সহজ হবে না। একটু পরে আস্তে আস্তে সন্ধে গড়িয়ে এলো। শীতের বেলায় সন্ধেটা নামে যেন দ্রুত পায়, প্রকৃতিকে এক গাঢ় রহস্যময় আবরণে ঢেকে দেয়। আমি দোতলার ঘরে জানালার পাশে বসে বাইরের আবঝা অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। তখন দরজায় মৃদু টোকা পড়ল। আসুন ব্রজেশ বাবু, বললাম আমি। দরজা ঠেলে ব্রজেশ সামন্ত ঘরে ঢুকলেন। তার চোখে মুখে সেই পূর্বের উদ্বেগের ছাপ, তবে তার সঙ্গে মিশে আছে এক চাপা অস্থিরতা। তিনি ঘরে ঢুকেই কোনো ভূমিকা না করে ফিস ফিস করে বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই তাড়াতাড়ি চলুন, আপনাকে একটা জিনিস দেখাবো বলে এসেছি। এখন না গেলে সেটা দেখতে পাবেন না। তার কথায় এক তীব্র কৌতূহল ছিল। কি এমন জিনিস যা দিনের আলোয় দেখা যায় না? আমিও তাই আর দেরি না করে উঠে দাঁড়ালাম। চলুন ব্রজেশ বাবু, কোথায় যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, আসুন আমার সঙ্গে, বাগানের দিকে। আর একটু সাবধানে, হ্যাঁ, আলো নেই। ব্রজেশ বাবুর পিছন পিছন আমি আগ্রহ ভরে ঘর থেকে বেরিয়ে এলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা অদ্ভুত গা ছমছমে ভাব অনুভব করলাম। পুরনো বাড়িটার প্রতিটি কোণেই যেন অন্ধকার আরও ঘনীভূত হয়ে উঠছে। একটু পরেই আমরা দুজন ঘরের বাইরে বেরিয়ে এলাম। সন্ধ্যার আবঝা আলোয় চারপাশের পুরনো বাগানটাকে কেমন যেন ভৌতিক দেখাচ্ছিল। ব্রজেশ বাবু আমাকে বাগানের মাঝখানে একটা পুরনো আমলের কুয়োর কাছে নিয়ে গেলেন। কুয়োর চারপাশটা শ্যাওলা পড়া ইটে বাঁধানো, দেখে মনে হয় বহু বছর কেউ এর ধার ঘেঁষেনি। একটা স্যাঁতস্যাঁতে মাটির গন্ধে সেই জায়গাটাকে ঘিরে ফেলল। ব্রজেশ বাবু কুয়োর ধার থেকে সরে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন,
জলের দিকে তাকিয়ে দেখুন ঠাকুর মশাই, ভালোভাবে দেখুন কিছু দেখতে পাচ্ছেন কিনা। আমি কুয়োর ধারে দাঁড়ালাম, গভীরের দিকে তাকালাম। বিশেষ কিছু চোখে পড়ল না, তবে জলটা অনেক তলায় রয়েছে। এত তলায় থাকার জন্য এবং আলোর অভাবে জলটাকে পুচপুচে কালো মনে হচ্ছে। কুয়োর ভেতর থেকে একটা ঠান্ডা ভেজা বাতাস যেন উঠে আসছিল। আমি ঝুঁকে গভীরভাবে কিছু একটা বোঝার চেষ্টা করছিলাম, আর ঠিক সেই মুহূর্তে ঘটনাটা ঘটল। হঠাৎ পিছন থেকে একটা প্রবল ধাক্কা অনুভব করলাম। এক মুহূর্তের জন্য সারা শরীরটা ভারসাম্য হারিয়ে ঝুঁকে পড়ল জলের দিকে। আমার মুখ থেকে অস্ফুট চিৎকার বেরিয়ে এলো, ব্রজেশ বাবু! কিন্তু পরক্ষণেই বুঝলাম কুয়োর ভেতরে পড়ে যাচ্ছি আমি। সঙ্গে সঙ্গে জীবন রক্ষার এক তীব্র তাগিদে পড়তে পড়তে কোনোভাবে পাশের একটা শক্ত ইটের গাঁথুনিকে ধরে নিজের শরীরটাকে শূন্যে আটকে রইলাম। পায়ের নিচে গভীর অতল, আর হাতে শুধু ভাঙা ইটের একটা ভরসা। প্রচণ্ড এক ঝাঁকুনি আর সেই মুহূর্তের ভয় শরীরটাকে যেন অবশ করে দিয়েছিল। আমি হাঁপাতে হাঁপাতে উপরের দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই, আমার পিছনে কেউ নেই। যে ধাক্কা দিল সে এক লহমায় অদৃশ্য হয়ে গেল। পর মুহূর্তেই পায়ের শব্দ শুনতে পেলাম। ব্রজেশ সামন্ত ছুটে এলেন, তার চোখে মুখে অবিশ্বাস আর আতঙ্ক। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কি আপনি আপনি এখানে কি করছেন? তিনি প্রায় চিৎকার করে উঠলেন। আমি তখনও হাঁপাচ্ছি, হাত ফসকে গেলে এই মুহূর্তে সলিল সমাধি নিশ্চিত। কোনো মতে শক্তি সঞ্চয় করে বললাম, ব্রজেশ বাবু, ব্রজেশ বাবু, জলদি জলদি হাতটা ধরুন ব্রজেশ বাবু। ব্রজেশ বাবু দ্রুততার সঙ্গে নিচে নেমে এলেন এবং কোনোভাবে হাত ধরে আমাকে উপরে টেনে তুললেন। হাঁটু দুটোয় চোট লেগেছে আর সারা শরীর থরথর করে কাঁপছে। নিজেকে কোনো মতে সামলে ওর পাড়ে বসে পড়লাম। সেই মুহূর্তে ব্রজেশ বাবুকে কিছু জিজ্ঞেস করতে যাব, যিনি আমাকে ধাক্কা দিলেন তিনি কেন পালিয়ে গেলেন। তার আগেই ব্রজেশ বাবু আমাকে সেই চরম অপ্রত্যাশিত প্রশ্নটি করলেন, ঠাকুরমশাই, আপনি এখানে কুয়োর কাছে কি করছেন? সত্যি করে বলুন তো, আমি তো আপনাকে ডাকিনি। আমি তার প্রশ্ন শুনে একেবারে হতবাক হয়ে গেলাম। শরীরের ব্যথা, ভয় আর এই অপ্রত্যাশিত প্রশ্ন সব মিলিয়ে আমার বাকরুদ্ধ হওয়ার জোগাড়। ব্রজেশ বাবু, আপনি এ কি বলছেন? আপনি তো আমাকে এক্ষুনি ঘরে এসে বললেন তাড়াতাড়ি চলুন, আপনাকে একটা জিনিস দেখাই। তারপরে আপনার সঙ্গে করেই তো আমি এখানে এলাম। আপনি তো বললেন কুয়োর জলের দিকে তাকিয়ে থাকতে, কিছু একটা অদ্ভুত জিনিস দেখানোর জন্য। আমি যখন তাকিয়েছিলাম তখন হঠাৎ পেছন থেকে আমাকে কেউ সজোরে ধাক্কা দিল। আমার কথা শুনে ব্রজেশ বাবু আরো অবাক হলেন। তার চোখ দুটো বিস্ফারিত, মুখের রেখাগুলো ভয়ে যেন আরো গভীর হয়ে গেল। ধাক্কা? আপনি কুয়োর কাছে কেন এলেন? আর বিশ্বাস করুন, আমি আপনাকে ডাকিনি। আমি তো এখন বাগানের অন্য এক কোণে একটা নতুন গাছ দেখছিলাম। হঠাৎ একটা শব্দ শুনে আমি ছুটে এলাম, আর এসে দেখি আপনি কুয়োর দিকে ঝুঁকে আছেন। আমি কি আপনাকে ডেকেছি? কি বলছেন আমি তো ঠিক বুঝতে পারছি না ঠাকুরমশাই। তার কথা শুনে আমি লজ্জিত হয়ে গেলাম, কিন্তু এই লজ্জাটা তাঁর। আপনি ঘরে আসেননি? আমি তো স্পষ্ট শুনলাম আপনি বললেন তাড়াতাড়ি চলুন, একটা জিনিস দেখাই। এ কেমন কথা বলছেন ব্রজেশ বাবু?
না 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 না, বিশ্বাস করুন, আমি সত্যিই আসিনি ঠাকুর মশাই। এটাই হলো আমার বাড়ির সমস্যাগুলোর মধ্যে আর একটা। এই সবই ঘটছে আমার সাথে। আমি আপনাকে ডাকিনি, কিন্তু আপনি এসেছেন। আপনার ঘরে কে এসেছিল আমি জানি না, হতে পারে আমার কণ্ঠস্বর অন্য কেউ। না না, আপনি ঘরে ছিলেন আর আমি বাগানে। এই বাড়িতে আজকাল কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি ব্রজেশ বাবুর মুখের দিকে তাকালাম। তার মুখে মিথ্যা বলার কোনো চিহ্ন ছিল না। ভয়, বিস্ময় আর এক গভীর অসহায়তা তার চোখে স্পষ্ট। অর্থাৎ ব্যাপারটা সত্যি। অন্য কেউ, সম্ভবত কোনো অশরীরী শক্তি, তার কণ্ঠস্বর নকল করে আমায় ডেকে এনেছিল। এই বাড়িতে আমি সাধারণ কোনো সমস্যার মোকাবিলা করতে আসিনি, এটা স্পষ্ট। এটা গ্রহ নক্ষত্রের ফের নয়, এ হলো এক অদৃশ্য ভয়ঙ্কর শক্তির খেলা। ব্রজেশ বাবুর মতো সরল মানুষের ওপরের এই আক্রমণ স্পষ্টতই কোনো তন্ত্র বা দুর্বোধ্য কালো শক্তির কার্যকলাপ। বুঝতে পারলাম ব্রজেশ বাবু, আপনার বাড়িতে সমস্যাটা কতটা গভীর তা এখন আমার কাছে পরিষ্কার। আপনি বরং চলুন, এখন একটু ঘরে যাই। আপনার স্ত্রী যেন এইসব না জানেন, এটা শুধু আমাদের দুজনের মাঝেই থাকুক। ব্রজেশ বাবু দ্রুত মাথা নেড়ে আমাকে ধরে ধরে ঘরের দিকে নিয়ে চললেন। সন্ধ্যা ততক্ষণে আরো ঘন হয়ে এসেছে। পুরনো বাড়িটার প্রতিটি ছায়া যেন এখন আরো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। সেই রাতে খাওয়া দাওয়া পর্বটা বেশ তাড়াতাড়ি শেষ হলো। ব্রজেশ বাবুর স্ত্রী অতি যত্নে যা রান্না করেছিলেন তাই প্রত্যন্ত গ্রামে থাকার পরেও বেশ উপাদেয় ছিল। মনে আছে, কলাইয়ের ডাল, কচি পটল চিংড়ির একটি চচ্চড়ি, আর শেষ পাতে বাড়ির গরুর দুধের ঘন ক্ষীর। এই সব স্বাদের মধ্যে এক সরল আন্তরিকতা মিশেছিল। খাওয়ার পর আর বেশি কথা না বাড়িয়ে আমি দোতলার সেই রহস্য ঘেরা ঘরটিতে আবার ফিরে এলাম। বাইরে তখন মধ্যরাত্রির নিস্তব্ধতা। ঘুটঘুটে অন্ধকার যেন ঘন কালো এক চাদর বিছিয়ে রেখেছে চারিদিকে। পুরনো বাড়ির প্রতিটি কোণ থেকে যেন চাপা দীর্ঘশ্বাস ভেসে আসছে। কুয়োর পাড়ের ঘটনাটার পর মনটা কিছুটা অস্থির ছিল। মাদুরে শুয়ে পুরনো একখানা পুঁথি দেখছিলাম, যখন হঠাৎ ঘরের ভেতর থেকে একটা উজ্জ্বল বিন্দুর দিকে চোখ গেল। একটা জোনাকি, সে যেন ঠিক পথ ভুলে আসেনি। ঘরের মধ্যে কিছুক্ষণ গোল গোল ঘুরে একবার হ্যারিকেনের আলোর কাছাকাছি এসে তারপর সোজা জানালার দিকে এগোতে লাগলো। জোনাকিটার আলোতে এক অদ্ভুত আমন্ত্রণ ছিল। আমার অলৌকিক অনুভূতি জানান দিল এ কোনো সাধারণ কীট নয়, যেন এক অদৃশ্য নির্দেশক। জোনাকিটা বাইরে বেরিয়ে যাওয়ার সময় আমার যেন স্পষ্ট মনে হলো সে আমাকে নিজের সঙ্গে কোথাও একটা যেতে বলছে, যেন কোনো গোপন সত্য উন্মোচনের দায়িত্ব সে নিয়ে এসেছে। আর এক মুহূর্ত দেরি করলাম না। একটা পুরনো টর্চ হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে পায়ের পুরনো আঘাতটা যেন আবারও জানান দিল। সেই ছোট্ট আলোর বিন্দুটিকে অনুসরণ করে আমি হাঁটতে লাগলাম। জোনাকিটা এগিয়ে চলল বাড়ির উত্তর পূর্ব কোণের দিকে, যেখানে বহুদিনের পুরনো প্রায় অব্যবহৃত একটি কাঠের দরজা বাইরের বাগানে যাওয়ার পথ করে দিয়েছে। দরজার ছিটকিনিটা আলগা ছিল। মৃদু শব্দে তা খুলে জোনাকিটা বাইরে চলে গেল। আমিও বাইরে এলাম। বাগানে সেই গভীর অন্ধকারে জোনাকিটার সামান্য আলো ছাড়া আর কোনো ভরসা ছিল না। গাছপালার আগাছার মধ্য দিয়ে জোনাকিটা
আমাকে নিয়ে চলল বাগানের এক বিশেষ জায়গায়, যেখানে ঘাসগুলো অন্য জায়গার চেয়ে সামান্য বেশি ঘন। সেখানে পৌঁছে আলোটি হঠাৎ নিভে গেল। জোনাকিটা ঘাসের উপর বসে পড়ল, একভাবে জ্বলছে আর নিভছে। আমার মন বলল এই স্থানই গন্তব্য। আমি টর্চের আলোটা নিচে ফেলে চোখ বন্ধ করলাম। আমার ক্ষমতা দিয়ে সেই মাটির গভীরের দিকে উপলব্ধি করার চেষ্টা করলাম যে কি আছে ওখানে। মাটির নিচে যেন এক ভারী শীতল শক্তি দলা পাকিয়ে আছে। শ্বাস প্রশ্বাসের গতি কমে এলো। এই শক্তি স্বাভাবিক নয়, এ যেন মানব সৃষ্ট এক অশুভ কৌশল। আমি সঙ্গে সঙ্গে হাতে করে আলগা মাটি সরাতে শুরু করলাম। মাটির সামান্য গভীরে হাত যেতেই একটা নরম কিছুর স্পর্শ পেলাম। সাবধানে মাটি সরিয়ে আলো ফেলতেই আমার রক্ত হিম হয়ে গেল। মাটির তলা থেকে উঠে এলো একটা কাপড়ের পুতুল। বিভৎস সে পুতুল, তার শরীর জুড়ে সুতো দিয়ে বাঁধা নানা অপ্রয়োজনীয় জিনিস। কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল তার পেটের কাছে একটা ছোট সূঁচ দিয়ে গাঁথা একটা হলুদ বর্ণের লেবু। সেই লেবু থেকে এক কটু তেতো গন্ধ ভেসে আসছিল। আমি বুঝতে পারলাম খুব শক্তিশালী কোনো কালা জাদু করা হয়েছে এই ঘরের উপর, এই পরিবারের উপর। এই পুতুল সেই জাদুটোনার কেন্দ্রবিন্দু। আমার চারপাশে তখন গভীর নীরব মধ্যরাত্রি। ঠিক তখনই আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে সতর্ক করে দিল। আমি দ্রুত পেছনে জঙ্গলের দিকে তাকালাম। আবঝা অন্ধকারে সেখানে এক ঘনস্থায়ী লম্বা ছায়া দেখতে পেলাম। মানুষ বা অন্য কিছু তা বোঝার আগেই সেই ছায়াটা আমাকে দেখে দ্রুত নড়ে উঠল এবং জঙ্গলের ঘন অন্ধকারে যেন মিশে গেল। কেউ একজন দেখেছিল। সেই কি এই জাদুটোনার কারিগর? আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি পুতুলটা হাতে নিয়ে ফিরে এলাম। এবার লড়াইটা কেবল অশরীরী শক্তির সঙ্গে নয়, একজন সজীব শত্রুর সঙ্গেও হতে পারে। পরের দিন সকালবেলায় যখন ঘুম ভাঙল, তখন পূব আকাশের লালিমা ঘরের জানলার ফাঁক দিয়ে উঁকি মারছে। গত রাতের শারীরিক ধকল আর অলৌকিক ঘটনার চাপ যেন আমার চোখ মুখের উপর ভারী হয়ে চেপেছিল। কিন্তু মনের মধ্যে একটা চাপা স্থিরতা ছিল। শত্রুর উপস্থিতি এখন স্পষ্ট। লড়াইটা যে সহজ হবে না সেটা বুঝতে ভুল করিনি। আমি ঘর থেকে বেরিয়ে নিচে নামলাম। ব্রজের সামন্ত তখন বারান্দার এক কোণে একটি পুরনো চেয়ারে বসে কাগজ পড়ছিলেন, আর তার স্ত্রী উনানে চায়ের জল চাপিয়েছেন। রঘু তার গ্রাম্য সরলতা নিয়ে কাছেই দাঁড়িয়ে কি একটা কাজে সাহায্য করছিল। আমাকে দেখেই ব্রজেশ বাবুর মুখে এক ঝলক স্বস্তির হাসি ফুটে উঠল। ঠাকুরমশাই এসে গেছেন। আসুন আসুন আসুন, আপনার জন্য চা তৈরি। ওই কালকে রাতের ঘটনার পর আপনার কোনো অসুবিধা হয়নি তো? আমি তো সারা রাত ভাবছিলাম কুয়োর কাছে কি এমন হয়েছিল। আমি হাসলাম। সে হাসিটা স্বস্তির ছিল না, ছিল এক কঠিন প্রতিজ্ঞার। অসুবিধা হয়নি ব্রজেশবাবু, আমি বললাম এবং একটা চেয়ার টেনে বসলাম। অসুবিধা তো এখন শুরু হবে। কি আর বলবেন বলুন? কালকের ঘটনা তো প্রমাণ করে দিয়েছে আপনার বাড়িতে কেবল গ্রহের ভেড় নয়, এক ভয়ঙ্কর শক্তির প্রভাব পড়েছে। আপনি কাল রাতে কি বলতে যাচ্ছিলেন যেন? আমার প্রশ্নে ব্রজেশবাবু যেন কিছুটা দ্বিধাগ্রস্ত হলেন। তিনি চায়ের কাপটা আমার দিকে এগিয়ে দিলেন।
কলাইয়ের ডাল আর ঘন ক্ষীরের কথা তখনও আমার মনে টাটকা। তিনি চায়ে চুমুক দিতে যাবেন এমন সময় আমি তার দিকে সরাসরি তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, আমি জানি ব্রজেশবাবু আপনি কি বলতে যাচ্ছিলেন। আপনার সব কথাই আমার কাছে এখন পরিষ্কার। আপনার সমস্যা গুরুতর। সাধারণ শান্তি সস্তয়নে এর সমাধান হবে না। এই কালো জাদু যা আপনার সুখ শান্তি সব কেড়ে নিয়েছে, তাকে সরাতে হলে এক বিপুল শক্তি প্রয়োগের প্রয়োজন। এই ঘরেই যেখানে আপনার পরিবার দীর্ঘকাল বসবাস করছে, সেখানে এক মহাযজ্ঞের আয়োজন করতে হবে। ব্রজেশবাবু চায়ের কাপটা নামিয়ে রাখলেন। তার চোখে মুখে প্রথমে একটু উদ্বেগ দেখা দিল, কিন্তু পর মুহূর্তেই সেই উদ্বেগের স্থান নিল এক গভীর প্রত্যয়। অসহায় মানুষ বুঝি এমনই হয়। যখন কোনো পথ দেখতে পায় না, তখন শেষ ভরসাকেই আঁকড়ে ধরে। যজ্ঞ? তিনি প্রায় ফিস ফিস করে বললেন, হ্যাঁ, তা হোক ঠাকুর মশাই, আপনি যা ভালো বোঝেন তাই করুন। আমি তো আপনার ভরসাতেই আছি। কবে করবেন সেই যজ্ঞ? আজ? এক্ষুনি? যদি বলেন তো এখনই। আমি চায়ে একটা লম্বা চুমুক দিয়ে কাপটা নামিয়ে রাখলাম। আজ রাতেই করতে হবে, কাল আর সময় নেই। সূর্য মাথার উপর ওঠার আগেই সমস্ত অশুভ শক্তিকে এই বাড়ি থেকে নির্মূল করতে হবে। আপনি যদি চান তো এখনই সব ব্যবস্থা করতে পারেন। যত তাড়াতাড়ি জিনিসপত্রের বন্দোবস্ত হবে, তত তাড়াতাড়ি যজ্ঞ শুরু করব। ব্রজেশবাবু আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তার চোখে মুখে তখন আর কোনো দ্বিধা নেই, আছে কেবল মুক্তির আকাঙ্ক্ষা। রঘু, ও রঘু, বলি যা যা জিনিস ঠাকুর মশাই লাগবে তা এনে দে তো। তোর মতো ছেলে থাকতে এই ঠাকুর মশাইয়ের আর কোনো চিন্তা করতে হয় না। ব্রজেশবাবুর স্ত্রীও ঘর থেকে বেরিয়ে এসে বললেন, ঠাকুরমশাই, যা লাগবে সব হবে। আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন, যাতে আমরা একটু শান্তিতে থাকতে পারি, একটু যেন শান্তি পাই। রঘু তার গ্রাম্য সরলতা নিয়েই দ্রুত কাজে লেগে গেল। লোক পাঠিয়ে বাজার থেকে তিল, বেল, কাঠ, জাম কাঠ, ঘি, মধু, চন্দন, কর্পূর, যজ্ঞের সমস্ত উপকরণ জোগাড় করা হলো। ব্রজেশবাবুর স্ত্রীর তত্ত্বাবধানে ঘর পরিষ্কার হলো, যজ্ঞের স্থান প্রস্তুত করা হলো। গ্রাম থেকে কয়েকজন অভিজ্ঞ পুরোহিত এসে জুটলেন। যদিও এই যজ্ঞের মূল দায়িত্ব যে আমার, তা সবাই জানত। বেলা 10টা নাগাদ দোতলার সেই ঘরটি সম্পূর্ণ প্রস্তুত। যজ্ঞের জন্য ঘরের মাঝখানে মাটি দিয়ে একটি পবিত্র বেদি তৈরি করা হয়েছে। বেদি ঘিরে 4টি স্তম্ভ, তাতে লাল আর হলুদ কাপড়ের আবরণ। পবিত্র কলস স্থাপন করা হয়েছে, তার মুখে আম্রপল্লব বা ডাব। চারিদিকে ফুল, ফল, মিষ্টি আর ধূপের সুবাস। আপাত দৃষ্টিতে পরিবেশটা পবিত্র আর শান্ত, কিন্তু আমি জানি এই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক তীব্র সংঘাতের প্রস্তুতি। আমি স্নান সেরে পরিষ্কার বস্ত্রে বেদির সামনে বসলাম। ব্রজেশবাবু আর তার স্ত্রী বসলেন আমার ঠিক পিছনে। রঘু এক কোণে ঠায় দাঁড়িয়ে। অন্য পুরোহিতরা যজ্ঞের প্রাথমিক কাজ শুরু করলেন। আমি চোখ বন্ধ করে প্রথমে ইষ্ট দেবতাকে স্মরণ করলাম। তারপর যজ্ঞের প্রধান পর্ব অগ্নাধান শুরু হলো। নির্দিষ্ট মন্ত্র পাঠের মাধ্যমে অগ্নিদেবকে আহ্বান জানানো হলো। শুকনো আম কাঠ আর বেল কাঠ সাজানো বেদিতে কর্পূরের ছোঁয়ায় আগুন জ্বলে উঠল। প্রথমটা মৃদু, পরে ধীরে ধীরে সেই আগুন শক্তি সঞ্চয় করতে লাগলো। যজ্ঞের শিখা উপরে উঠে যেতে লাগলো, আর তার সঙ্গে মিশে যেতে লাগলো ঘি, মধু আর তিলের গন্ধ। মন্ত্রের সেই পবিত্র ধ্বনি
সেই পুরনো বাড়ির প্রতিটি কোণে আঘাত আনতে লাগলো। আমি নিজের অলৌকিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সেই মাটির নিচে পুঁতে রাখা পুতুলটাকে কল্পনা করলাম। যান্ত্রিকভাবে আমি আহুতি দিতে লাগলাম। ওং ব্রহ্মণে স্বাহা, ওং বিষ্ণবে স্বাহা, ওং রুদ্রায় স্বাহা। আমি জানি এই যজ্ঞের উদ্দেশ্য কেবল দেবতাদের সন্তুষ্ট করা নয়, এর মূল লক্ষ্য হলো সেই কালো জাদুর বেদিকে ধ্বংস করা। আমি এবার মন্ত্রের সুর পাল্টে দিলাম। আমার কণ্ঠস্বর ধীরে ধীরে আরো গভীর এবং তীব্র হয়ে উঠল। আমি সেই তান্ত্রিক শক্তির বিনাশের জন্য রুদ্র মন্ত্রের দিকে মন দিলাম। ঘরের ভেতরে গরম বাড়তে শুরু করলো। ব্রজেশবাবু আর তার স্ত্রীর কপালে বিন্দু বিন্দু ঘাম। রঘুর চোখ কপালে, সে ভয়ে একবার বাইরে আর একবার যজ্ঞের দিকে তাকাচ্ছে। যজ্ঞের শিখা এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যেন অগ্নিদেব নিজেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন। আমি এক মুঠো তিল আর শস্য নিয়ে আগুনে দিলাম। ওং ক্রিং কালিকায় স্বাহা। যজ্ঞের আগুন হঠাৎ করে একবার দপ করে উঠল। ঘরের ছাদের দিকে যেন সেই শিখাটা একেবারে উঠে আবার নেমে এলো। এই সময় আমি শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আহুতি দেওয়ার জন্য প্রস্তুত হলাম। একটি বড় পাত্রে রাখা খাঁটি গাওয়া ঘি আমি হাতে নিলাম। এই ঘিয়ের সঙ্গে মেশানো ছিল বিশেষ কিছু ভেষজ, যা কেবল কালো জাদু কাটার জন্যই ব্যবহৃত হয়। আমার হাতে সেই ঘিয়ের পাত্র। আমি জানি এই শেষ আহুতি হবে সেই অশুভ শক্তির উপর চূড়ান্ত আঘাত। আমি চোখ বন্ধ করে শেষবারের মতো আমার সমস্ত শক্তিকে আহ্বান জানালাম। ঠিক এই সময়েই ঘটনাটা ঘটল। ব্রজেশবাবুর কিছু বোঝার আগেই আমি এক লহমায় পাত্রের সমস্ত ঘি যজ্ঞের আগুনে ঢেলে দিলাম। যজ্ঞের বেদি থেকে আগুন যেন এক দানবীয় মূর্তিতে লাফিয়ে উঠল। শিখার ধোঁয়ার কুণ্ডলী মুহূর্তে ঘরের ছাদ পর্যন্ত উঠে গেল। আগুনের সেই তীব্র লাল আভা মুহূর্তের জন্য সমস্ত ঘরটাকে গ্রাস করল। হ্যারিকেনের আলো, ভোরের সূর্যের আলো সব যেন ম্লান হয়ে গেল সেই আগুনের তেজে। ঘরের ভেতরকার তাপমাত্রা হঠাৎ অসহনীয় পর্যায়ে পৌঁছে গেল। ব্রজেশবাবু, তার স্ত্রী আর পুরোহিতরা একসঙ্গে আতঙ্কে চিৎকার করে উঠলেন। শিখাটা একবার ডানে একবার বামে যেন কোনো অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই করছে। পুরো ঘরটা আগুনের আলোয় দপদপ করে কাঁপতে শুরু করলো। দেওয়ালের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠল, নাচতে লাগলো। আর ঠিক তখনই সেই ভয়ানক শব্দটা শোনা গেল। ঘরের কোণ থেকে, ছাদের দিক থেকে, মাটির গভীর থেকে, চারদিক থেকে একসঙ্গে সেই চাপা ভারী বীভৎস হাসিটা ভেসে এলো। সেই হাসি কোনো মানুষের হাসি নয়, তা যেন 100 বছরের পুরনো কোনো অশরীরী আত্মার অট্ট হাসি। হাসিটা এতটাই তীব্র ছিল, ঘরের ভেতরে থাকা সকলের কান যেন তালা লেগে যাওয়ার জোগাড়। দেওয়ালগুলো কাঁপছে, মেঝে কাঁপছে, আর সেই হাসির ধ্বনি যেন তাদের হৃৎপিণ্ডের স্পন্দনকে থামিয়ে দিতে চাইছে। হাসিটা যেন চ্যালেঞ্জ জানাচ্ছে, যেন পরাজিত হওয়ার শেষ মুহূর্তেও শক্তি প্রদর্শন করছে। ব্রজেশবাবু আর তার স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে একসঙ্গে মেঝেতে লুটিয়ে পড়লেন। রঘু ঘরের কোণে দাঁড়িয়ে দু হাতে কান চেপে ধরে বোবার মতো দাঁড়িয়ে রইল। আমি যজ্ঞের অবশিষ্ট ছাইয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম, শরীরে ক্লান্তি, কিন্তু মনের ভেতর
এক গভীর প্রত্যয়, যতই ভয়ঙ্কর হোক না কেন এই শক্তিকে পরাজিত করতেই হবে। আমি উঠে দাঁড়িয়ে লুটিয়ে পড়া বজ্রেশবাবুর দিকে হাত বাড়ালাম। ব্রজেশবাবু উঠুন, এখন আর ভয় নেই, এই মুহূর্তে আর কিছু হবে না। ব্রজেশবাবু ধীরে ধীরে উঠে বসলেন। তার চোখ দুটো ছল ছল করছে, কণ্ঠস্বর কাঁপছে। তিনি আমার দিকে তাকিয়ে মিনতির সুরে জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, এসব কি হচ্ছে? কোন ভয়ঙ্কর বিপদ? আরে 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 হাসির শব্দ, এ তো কোনো মানুষের শব্দ ছিল না। আপনি বললেন কাল আর সময় নেই, তুই যজ্ঞ করে আর কি ফল হবে ঠাকুর মশাই? সব কিছু কি ঠিক হলো ঠাকুর মশাই? তার গলার স্বর স্বাভাবিক হতে চাইছিল না। তার চোখে মুখে এক অসহায় আত্মসমর্পণ। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এই সরল মানুষটিকে সত্যিটা বলা প্রয়োজন। না ব্রজেশবাবু, আমি মাথা নাড়ালাম। সব কিছু ঠিক হয়নি। আপনার বাড়িতে কেউ কাল বন্ধন মন্ত্রের প্রয়োগ করেছে। এই যজ্ঞ সেই বন্ধনকে কেবল দুর্বল করতে পেরেছে, ভাঙতে পারেনি। ব্রজেশবাবু ভয়ে আরো কুঁকড়ে গেলেন। তার স্ত্রীও ভয় নিয়ে আমার দিকে এগিয়ে এলেন। কালবন্ধন মন্ত্র? ঠাকুরমশাই, সেটা আবার কি? আমি তখন তাকে ব্যাখ্যা করলাম। কালবন্ধন মন্ত্র এক ধরনের বিশেষ তন্ত্র পদ্ধতির কৌশল। এই মন্ত্রের মাধ্যমে শত্রুর ঘরের চারপাশে এক অদ্ভুত অদৃশ্য মন্ত্রের জাল তৈরি করা হয়। এর ফলে তার বাড়িতে একের পর এক অদ্ভুত এবং ভৌতিক ঘটনা শুরু হয়। আপনার কুয়োর কাছে ধাক্কা খাওয়া মরা কাকের পতন, এসবই সেই বন্ধনের ফল। এই বন্ধন যত শক্ত হতে শুরু করে, অলৌকিক জিনিসের প্রবলতা ততই বাড়তে থাকে। আর সব থেকে ভয়ানক হলো, সেই ঘরের ভেতরে কখনো কোনো শুভ কাজ করা যায় না। ক্রমে ক্রমে এই বন্ধন মন্ত্র আরও শক্তিশালী হতে লাগবে। আর ঘরে যে ছোটোখাটো অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল, সেগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে আরও বড় এবং প্রাণঘাতী হয়ে উঠবে। ব্রজেশবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি প্রশ্ন করলেন, তাহলে কি এর আর কোনো সমাধান নেই ঠাকুর মশাই? সমাধান আছে, তবে তা অত্যন্ত কঠিন। কালবন্ধন মন্ত্র একমাত্র তখনই কাটা সম্ভব যখন যে এই মন্ত্র দিয়ে এই ঘরকে বেঁধেছে সে নিজে থেকে এই মন্ত্র কাটতে আসে, কিংবা যদি তার মৃত্যু ঘটে তার আগে আমাদের জানতে হবে এই কাজ কে করাতে পারে। আপনার এমন কোনো শত্রু কি আছে যে আপনার এত বড় ক্ষতি চায়? ব্রজেশবাবু চোখ বন্ধ করে খানিকটা সময় নিলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার শত্রু? না, বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমি সামান্য কেরানির কাজ করি। ছোটবেলায় দু একজনের সঙ্গে সামান্য মনোমালিন্য ছাড়া আমার আর কোনো রকম সেই শত্রু নেই, কেউ নেই, একেবারে আমার কোনো শত্রুই নেই। তাহলে এই কাজ কে করলো ঠাকুর মশাই? আমি গম্ভীর স্বরে বললাম, সেটাই হচ্ছে প্রশ্ন ব্রজেশবাবু। তাহলে এই কাজ করলো কে? এই মন্ত্র কোনো সামান্য তান্ত্রিকের কাজ নয়। এর পিছনে এক গভীর ষড়যন্ত্র রয়েছে। আমাকে আর একটু সময় দিন, আমি সেটাও খুঁজে বার করব। আমি ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই তিনি আবার জিজ্ঞাসা করলেন যে এই যজ্ঞ করে কি ফল হলো। আমি পিছন ফিরে যজ্ঞের ছাইয়ের দিকে তাকালাম। এক রাস ব্যর্থতা যেন সেই ছাইয়ের মধ্যে লুকিয়ে আছে। কোনো ফলই হয়নি ব্রজেশবাবু। এই যজ্ঞ পণ্ড হয়েছে,
সেই অশুভ শক্তি হাসির মাধ্যমে তার উপস্থিতি আর তার শক্তির বার্তা দিয়ে গেছে। এখন আমাকে অন্যভাবে পথ খুঁজতে হবে। এই বলে আমি তাকে অভয় দিয়ে দোতলার সেই কোণের ঘরটির দিকে পা বাড়ালাম। উপরে এসে আমি দরজা বন্ধ করে বসলাম। যজ্ঞের ব্যর্থতা আমাকে ভাবাচ্ছিল। এই শক্তির মোকাবিলা করতে গেলে অন্য পথ প্রয়োজন। খাটের উপর মাদুর পেতে বসে আমি চোখ বন্ধ করলাম। মনকে ধীরে ধীরে বাইরের জগৎ থেকে একেবারে গুটিয়ে নিলাম। আমি জানি আমার কিছু অলৌকিক ক্ষমতা আছে, যা দিয়ে আমি কেবল বর্তমান নয়, অতীত আর ভবিষ্যৎকেও এক ক্ষণস্থায়ী দৃশ্যে দেখতে পাই। ধ্যান হলো সেই পথ যা আমাকে ব্রজেশবাবুর সমস্যার গভীরতম শিকড়ে পৌঁছে দেবে। ধ্যানে বসে আমার মন যখন গভীর শান্তিতে ডুবে গেল, তখন চোখের সামনে দৃশ্যগুলো ফুটে উঠতে শুরু করলো। দৃশ্যগুলো খানিকটা খাপছাড়া, যেন পুরনো কোনো সিনেমার ভাঙা রিল। প্রথম দৃশ্যে দেখলাম একটা পুরনো বাড়ি, তার পাশে একটি চায়ের দোকান। দুজন লোক সেখানে দাঁড়িয়ে কথা বলছে। তাদের বয়স তখন কম, ওই 30-এর কোঠায়। একজন সম্ভবত ব্রজেশবাবু, তবে তখন তার চেহারায় বর্তমানের দুশ্চিন্তার কোনো ছাপ নেই। কিন্তু আর একজন লোক ব্রজেশবাবুরই বয়সী, কিন্তু আমি তাকে চিনতে পারলাম না। লোকটির চোখে মুখে এক তীব্র লোভ আর হিংসার ছাপ। দ্বিতীয় দৃশ্যটি আরো ভয়ঙ্কর। দেখলাম এক খোলা মাঠ, সেখানে জড়ো হয়েছে অনেক ছাগল, সংখ্যায় অন্তত 100-রও বেশি হবে। সবাইকেই একসঙ্গে বলি দেওয়া হচ্ছে। সেই বলিদানের সামনে একজন লাল কাপড় পরিহিত কাপালিকের মতন মানুষ এই সব কাজ করছে। তার মুখে এক ভয়ানক হাসি, যা আমার আজকের শোনা হাসির মতোই বীভৎস। আর তার সামনে বসে রয়েছে সেই আর একজন, যে ব্রজেশবাবুর বয়সী এবং যার চোখে লোভের ছাপ ছিল। দৃশ্যের পর দৃশ্য দ্রুত বদলাতে লাগলো, যেন সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে। হঠাৎ একটি অদ্ভুত জিনিসের দিকে আমার নজর গেল। একটি সাপ, একটি বিরাট বিষধর সাপ ঘরের ভেতর ঢুকছে আস্তে আস্তে। সাপটা ঢুকে ঘরের নিচের তলার বাঁদিকে গেল। সাপটা ব্রজেশবাবুর ঘরের দিকে আসছে আস্তে আস্তে। সেই মুহূর্তে দেখলাম ব্রজেশবাবু তখন নিজের টেবিলে বসে রয়েছেন, কিছু একটা লিখছেন নিজের খাতার উপর। সাপটা আস্তে আস্তে তার পায়ের কাছে এগিয়ে আসছে ফনা তুলে। এই দৃশ্যটা দেখেই আমি দ্রুত চমকে উঠলাম। আমার ধ্যান ভেঙে গেল। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে এক লহমায় বিছানা থেকে উঠে দাঁড়ালাম। এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা সেই অশুভ শক্তির নিশ্চিত প্রাণঘাতী আক্রমণ। এক মুহূর্ত দেরি না করে আমি ছুটে নিচে নেমে গেলাম। সিঁড়ি দিয়ে নামার সময় ব্রজেশবাবুর ঘরটা মনে মনে স্থির করলাম। নিচে তলায় ছুটে নেমে তাড়াতাড়ি আমি ব্রজেশবাবুর ঘরের দরজার দিকে গেলাম এবং সজোরে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম। আমার চোখ যা দেখল তা যেন ধ্যানের দৃশ্যের হুবহু প্রতিফলন। দেখলাম একটি বিশাল সাপ, যার গায়ের রং কালচে আর মসৃণ। সেটি ব্রজেশবাবুর পায়ের কাছে ফনা তুলে বসে আছে। ব্রজেশবাবু তখনও নিজের কাজ নিয়ে ব্যস্ত। তিনি সাপের উপস্থিতি টের পাননি। সামান্য কিছু করে ওঠার আগেই আমি দ্রুত তার সঙ্গে ঘরের কোণে রাখা পুরনো লাঠি দিয়ে সাপটাকে সজোরে সরিয়ে দিলাম। সাপটা ছোবল মারার আগেই তার লক্ষ্যচ্যুত হল।
ব্রজেশবাবু এতক্ষণে পুরো ব্যাপারটা খেয়াল করেছেন। তিনি সাপটাকে দেখেই ভয়ে চিৎকার করে উঠলেন। ও মা গো, 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 ও মা গো। এবং এক লাফে চেয়ারের উপর দাঁড়িয়ে সেখান থেকে এক লাফ মেরে খাটের উপর চলে গেলেন। আমি তখন মেঝেতে দাঁড়িয়ে, হাতে সেই লাঠি। সাপটা আমার দিকে ফনা তুলে এক টানা তাকিয়ে রয়েছে। তার চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছে। দুবার সে হাওয়ায় ছোবল মারার মতন করলো, যেন আমাকে ভয় দেখাতে চাইছে। তারপর ঘরের উল্টো দিকে জানালার দিকে এগিয়ে জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেল। পুরো ব্যাপারটা এতটাই তাড়াতাড়ি ঘটল যে ব্রজেশবাবু কি করবেন কিছুই বুঝতে পারলেন না। তিনি তখনও ঘাটের উপর দাঁড়িয়ে কাঁপছেন। আমি লাঠিটা এক পাশে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এরপর ব্রজেশবাবু আমার দিকে তাকিয়ে কৃতজ্ঞতার দৃষ্টিতে বললেন, আপনি না থাকলে আজ হয়তো এখনই আমার প্রাণটা বেরিয়ে যেত ঠাকুর মশাই। আমাকে বাঁচালেন ঠাকুর মশাই, আমাকে বাঁচালেন। আমি বুঝতে পারলাম ব্যাপারটা এবার আরো ভয়ানক হয়ে উঠছে। কাল বন্ধন মন্ত্রের মতো এত শক্তিশালী এক কালো জাদুর চক্রে এই পরিবার জড়িয়ে গেছে। এই আক্রমণের প্রবলতা দেখে মনে হলো আর সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি এর সমাধান না করতে পারলে এই অসহায় পরিবারকে কাল বন্ধন মন্ত্রের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু কি করে সমস্যার সমাধান করা সম্ভব সেই মুহূর্তে আমার মাথায় কিছু আসছিল না। আমার প্রচলিত জ্ঞান এবং তন্ত্রের কৌশল এই মুহূর্তে যেন হার মেনে যাচ্ছিল। ব্রজেশবাবু তখন খাটের উপর দাঁড়িয়ে কাঁপছেন। তার চোখে মুখে সেই ভয় আর কৃতজ্ঞতার এক অদ্ভুত মিশ্রণ। তিনি ফিস ফিস করে জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কি হলো আপনার? ও হঠাৎ হঠাৎ চুপচাপ হয়ে গেলেন কেন? বলি বলি সব ঠিক আছে তো? আমি তখন কোনো ধ্যানে ছিলাম না। আমার চোখ খোলা, সামনে আতঙ্কিত ব্রজেশবাবু। তবুও ঠিক সেই মুহূর্তেই যেন আমার মনের মধ্যে কেউ একটা বায়োস্কোপের মতন সেই জিনিসটা চালিয়ে দিল। হঠাৎ একটা পুরনো দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল, ঝাপসা কিন্তু স্পষ্ট। আমি খেয়াল করলাম একটা অনেক পুরনো কাগজ, হলুদ রঙের, প্রায় হলদেটে হয়ে যাওয়া। কাগজটা রয়েছে একটা লাল বাক্সের ভিতর। বাক্সটা কাঠের, কিন্তু রংটা সিঁদুরের মতো লাল। আর সেই লাল বাক্সটা রয়েছে নিচে তলার একেবারে পিছনের ঘরের একটা দেওয়ালের মাঝে ছোট্ট একটি কুঠুরি বা কুলুঙ্গির ফাঁকে। দৃশ্যটা এত দ্রুত এবং অপ্রত্যাশিত ছিল যে আমি এক লহমার জন্য স্থির হয়ে গেলাম, যেন আমার শরীর থেকে প্রাণবায়ু উবে গেছে। ব্রজেশবাবুর কণ্ঠস্বর আবার কানে এলো, কি হলো ঠাকুর মশাই? অমন করে তাকিয়ে আছেন কেন? কিছু কিছু কি দেখলেন নাকি? আমি তখন তাকে কোনো উত্তর দিলাম না। তার প্রশ্নের উত্তর দেওয়া বা তাকে বোঝানোর মতো সময় তখন আমার হাতে ছিল না। সেই মুহূর্তে আমার কাছে সেই লাল বাক্স আর হলদেটে কাগজের রহস্য উন্মোচন করাই ছিল সবচেয়ে জরুরি কাজ। আমি দ্রুত বেগে ব্রজেশবাবুর ঘর থেকে বেরিয়ে গেলাম। তিনি তখনও হতভম্ব হয়ে বিছানার ওপর দাঁড়িয়ে রয়েছেন, বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে। কিন্তু আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রায় ছুটতে ছুটতে নিচে নেমে এলাম। ব্রজেশবাবু আমাকে ডাকছিলেন, কিন্তু আমি তার কোনো আওয়াজই কর্ণপাত করলাম না। নিচের তলা এসে আমি একেবারে পিছনের ঘরটির দিকে গেলাম। ঘরটা বেশ পুরনো এবং অব্যবহৃত।
ঘরের মধ্যে পুরনো আসবাব আর আবর্জনার স্তূপ। আমার মনে যে দৃশ্যটি ভেসে উঠেছিল, ঠিক সেই কোণের ঘরটার দিকে গেলাম। সেই কোণের দেওয়ালে দেখলাম একই জায়গায় একটা কুঠুরি রয়েছে, যা হয়তো বহু বছর ধরে কেউ খেয়াল করেনি। আমি হাত ঢুকিয়ে সেই কুলুঙ্গির ভেতর হাত রাতে লাগলাম। ভেতরের ঠান্ডা স্যাঁতস্যাঁতে অন্ধকারে হাত ঢুকিয়ে সামান্য খোঁজাখুঁজির পরই আমার আঙুল একটু শক্ত কিছুর স্পর্শ পেল। হ্যাঁ, ঠিক তাই, আমি সেই লাল বাক্সটা খুঁজে পেলাম। তাড়াতাড়ি বাক্সটা টেনে বের করলাম। কাঠের পুরনো বাক্স, তার উপরে ধুলোর পুরো আস্তর। বাক্সটা খুলতেই ভেতরে পেলাম সেই হলদেটে কাগজটা। কাগজটা অনেকটা দলিলের মতন। পুরনো কাগজে কালি প্রায় ফিকে হয়ে গেছে। যন্ত্রে ভাঁজ করা সেই কাগজটা খুলে ধরতেই আমার চোখ দুটো আটকে গেল। কাগজের নিচের দিকে দুটো নাম লেখা রয়েছে। একটা নাম ব্রজেশ সামন্ত, এই নাম ব্রজেশ বাবুরই। আর একটা নাম লেখা রয়েছে পীতাম্বর। এই নামটা দেখে আমি অবাক হলাম। পীতাম্বর নামটা মনে হলো যেন কোনো পুরনো স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। ব্রজেশ বাবু তার শত্রুর কথা মনে করতে পারছিলেন না, কিন্তু এই দলিল কি সেই হারিয়ে যাওয়া শত্রুর দিকে ইঙ্গিত করছে? পুরো ব্যাপারটা এবার খানিকটা আন্দাজ করতে পারছিলাম আমি তাড়াতাড়ি কাগজটা আবার সাবধানে ভাঁজ করে লাল বাক্সটায় রাখলাম। বাক্সটাকে আবার আগের মতন সেই কুলুঙ্গির ফাঁকে রেখে দিলাম। ব্যাপারটা এমনভাবে করলাম যেন কেউ কোনোদিন বুঝতে না পারে যে আমি এখানে এসেছিলাম। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। ব্রজেশবাবুর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম তিনি তখনও ভয়ে কাঁপছেন। আমি শুধু তাকে অভয় দিয়ে নিচে নেমে এলাম। এখন আমার মাথায় ঘুরছে কেবল দুটো নাম, ব্রজেশ এবং পীতাম্বর, আর সেই কাপালিকের হাসির দৃশ্য। সেদিন দুপুরের পর আমি গ্রামের পথে হাঁটতে বেরোলাম। এক কাপ গরম চা খাওয়ার খুব দরকার ছিল। দোকানটা গ্রামের একটা মোড়ে, বেশ পুরনো। ভেতরে কয়েকজন লোক গোল হয়ে বসে গল্প করছে। আমি ভেতরে গিয়ে বসলাম। এক কাপ গরম চা নিলাম। শীতকালে গরম চা যখন তখন খাওয়া যায়। চায়ে একটা লম্বা চুমুক দিয়ে শরীরটা চাঙ্গা করলাম। খাওয়ার পর আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে আশেপাশে কোথাও শ্মশান ঘাট রয়েছে? লোকটা চায়ে চুমুক দিতে দিতে বলল, হ্যাঁ রয়েছে তো বাবু। এখান থেকে খানিকটা দূরে পূর্ব দিকে গেলে একটা শ্মশান ঘাট দেখতে পাবে, তবে দিনে সেখানে কেউ যায় না। একটু থেমে সে কৌতূহলী চোখে আমার দিকে তাকালো। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা সব সাধু সন্ন্যাসী কি শ্মশান ঘাট খুঁজে বেড়ান? আমি এই প্রশ্নটা শুনে অবাক হলাম। আমরা সবাই মানে? তখন আমি জিজ্ঞেস করলাম, আমরা সবাই? আমার মতন আর কেউ এখানে এসেছিল কি? লোকটা বলল, হ্যাঁ এসেছিল তো, কিছু সময় আগেই আপনার মতো একজন একই জিনিস জিজ্ঞাসা করেছিল আমায়। আপনার মতো গায়ে গেরুয়া নেই, তবে চেহারা আর চোখের দৃষ্টি একই রকম। সেও শ্মশান ঘাটের কথাই জানতে চাইছিল। আমি আর লোকটার সঙ্গে কথা বাড়ালাম না। ওই শ্মশান ঘাটের দিকে যেতে লাগলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় চিৎকার করে জানাচ্ছিল কিছু একটা হতে চলেছে সেখানে। সূর্যের তেজ ততক্ষণে পশ্চিমে হেলতে শুরু করেছিল। আমি দ্রুত পায়ে হাঁটতে লাগলাম। গ্রামের পথঘাট নির্জন, দুধারে ঘন সবুজ জঙ্গল আর পুরনো আমলের গাছপালা।
খানিকটা দূর যেতেই একটা নদীর ক্ষীণ আওয়াজ পেলাম, আর সেই সঙ্গে বাতাসের গতি যেন হঠাৎ পাল্টে গেল। চারপাশের মিষ্টি মাটির গন্ধ ছাপিয়ে এক চাপা শুকনো পোড়া গন্ধ ভেসে আসতে লাগলো। শ্মশানের গন্ধ। একটা বাঁশের সাঁকো পার হতেই বিশাল একটা খোলা মাঠ, নদীর পার ঘেঁষে সেই শ্মশান ঘাট। চারিদিক শান্ত, এত শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। দিনের আলো ম্লান হয়ে এসেছে, কিন্তু সূর্যের শেষ রক্তিমাভা সেই শান্ত পরিবেশটাকে যেন আরো রহস্যময় করে তুলেছে। মাঠের মাঝখানে একটা পোড় খাওয়া চিতা, ছাই আর কাঠ কয়লার স্তূপ। কিছু দূরে একটা পুরনো বট গাছ, তার শিকড়গুলো মাটিতে অজগরের মতো এঁকে বেঁকে ছড়িয়ে আছে। সেই বট গাছের নিচে ছোট একটা মাটির বেদি, যেখানে কিছু শুকনো ফুল আর সিঁদুরের ছাপ দেখা যাচ্ছে। আমি সেই পোড় খাওয়া চিতাটার কাছে গিয়ে দাঁড়ালাম। কিছু শুকনো ফুল আর সিঁদুরের ছাপ দেখা যাচ্ছে। আমি সেই পোড়া চিতাটার কাছে গিয়ে দাঁড়ালাম। আমার অভিজ্ঞ মন সঙ্গে সঙ্গে টের পেল এই শ্মশান কেবল ছাই আর নীরবতার স্থান নয়, এখানে এক প্রবল শক্তির উপস্থিতি রয়েছে। কোনো সাধারণ সাধক নয়, বরং এক গভীর তান্ত্রিক শক্তি কিছুক্ষণ আগেই এই স্থানে কোনো গুরুতর কাজ করেছে। হাওয়ায় যেন এখনো মন্ত্রের রেণু আর অশুভ ক্রিয়ার কম্পন মিশে রয়েছে। আমার শরীরের লোমকূপগুলো আপনা থেকেই খাড়া হয়ে উঠল। আমি চোখ বন্ধ করে সেই শক্তির প্রকৃতি বোঝার চেষ্টা করছিলাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা চাপা শীতল কণ্ঠস্বর ভেসে এলো, যা এই নীরবতা আরো ভঙ্গুর করে তুলল। তুমি কি কাউকে খুঁজছো তারানাথ? নামটা শুনে আমি চমকে উঠলাম। এই গ্রামে, এই নির্জন শ্মশানে কেউ আমার নাম ধরে ডাকবে, তা ছিল অপ্রত্যাশিত। আমি ধীরে ধীরে পিছনে ফিরলাম। দেখলাম বট গাছের ছায়া ভেদ করে একজন লোক আমার দিকে এগিয়ে আসছে। লোকটার পরনে লাল বস্ত্র, কাঁধে একটা ঝোলা আর কপালে সিঁদুরের একটা বড় টিপ। মুখের চামড়া রুক্ষ, চোখে একটা অস্বাভাবিক দীপ্তি। সেই চায়ের দোকানের লোকটা যার কথা বলছিল, সম্ভবত ইনি সেই কাপালিক। আপনি আমার নাম কি করে জানলেন? লোকটা সামান্য হাসল। সেই হাসিটা আমার ধ্যানে দেখা কাপালিকের হাসির মতোই বীভৎস, কিন্তু অনেক বেশি সংযত। অলৌকিক ক্ষমতার অভিশাপ শুধু তোমারই নেই তারানাথ, কিছু অলৌকিক ক্ষমতা আমারও রয়েছে। আমি জানি তুমি কে আর কেন এসেছো। আমি সরাসরি তার দিকে এগিয়ে গেলাম। যদি আমার পরিচয় জানেন, তবে এও নিশ্চয় জানেন, আমি যদি খুব ভুল না হই, আপনি সেই মানুষ যিনি ব্রজেশ বাবুর এই সমস্ত সর্বনাশ করছেন। আপনি সেই কালো জাদুর কারিগর। ব্রজেশ বাবু কি আপনার চেনা? কাপালিক লোকটা একবার অট্ট হাসি হাসল। সে হাসি শ্মশানের পরিবেশটাকে কাঁপিয়ে তুলল। হ্যাঁ, আমি সেই লোক, আর তাই তোমাকে বলতে এসেছি, ব্রজেশকে বাঁচানোর চেষ্টা করে লাভ নেই। তার মৃত্যু আমি ইতিমধ্যে লিখে ফেলেছি। তাই তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, না হলে তুমিও বিপদে পড়বে। তোমার মতো সামান্য সাধকের কাজ নয় আমার মন্ত্রের জাল ছিন্ন করে। আমি তার হুমকির কাছে বিন্দু মাত্র বিচলিত হলাম না। আমার চোখ তখনও তার চোখে।
কিন্তু আপনি কেন ব্রজেশের ক্ষতি করতে চান সেটা তো কই বললেন না। ওর উপর এত আক্রোশ কেন আপনার? লোকটার মুখটা এবার একটু গম্ভীর হয়ে গেল। হাসির রেশটা মুছে গিয়ে সেখানে এলো এক কঠিন কাঠিন্য। সেটা তুমি ব্রজেশকেই জিজ্ঞাসা করো, তবে আমার হাত থেকে ওর নিস্তার নেই। নিজের অলৌকিক ক্ষমতা তুমি যেভাবে ব্যবহার করছো সেটা ভুল করছো। আমি বললাম, এই ক্ষমতা মানুষের মঙ্গলের জন্য, প্রতিশোধ বা বিনাশের জন্য নয়। এই কথাটা শুনে কাপালি কাবারও হেসে উঠল। তার হাসি এবার আরো বিদ্রুপাত্মক। ঠিক ভুলের সীমানা আমি বহু বছর আগেই পেরিয়ে এসেছি তারানাথ। এখন আমার সামনে শুধু প্রতিশোধ, আর তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। যে আঘাত আমি পেয়েছি তার 1000 গুণ আমি ফিরিয়ে দেব। আর তুমি মাঝে এলে তুমিও সেই আগুনে পুড়বে। এই বলে লোকটার এক মুহূর্ত দাঁড়ালো না। সে লাল কাপড় পরিহিত অবস্থায় শ্মশানের অন্ধকার ভেদ করে নদীর পাড় ধরে দ্রুত পায়ে হেঁটে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ঘন জঙ্গলের অন্ধকারে মিশে গেল। তার চলে যাওয়ার পর চারপাশের পরিবেশটা যেন আরো ভারী আর শীতল হয়ে উঠল। আমি একা দাঁড়িয়ে রইলাম শ্মশান ঘাটে। তারপর রওনা দিলাম বাড়ির দিকে। সন্ধ্যা তখন প্রায় ঘনিয়ে এসেছে। পুরনো বাড়িটির প্রতিটি জানালা থেকে এক চাপা বিষণ্ণতা যেন উকি মারছে। সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। ব্রজেশবাবু তার দোতলার ঘরের মধ্যেই বসেছিলেন। তাকে দেখেই মনে হলো যেন সারাদিনের ঘটনার চাপ আর দুশ্চিন্তা আরো বেশি ক্লান্ত করে তুলেছে। আমি ঘরের মধ্যে ঢুকে কোনো ভূমিকা না করে তার সামনে রাখা একটা চেয়ারে বসলাম। আমার স্থির চিন্তিত মুখ দেখে ব্রজেশবাবু নড়ে বসলেন। কি হলো ঠাকুরমশাই? আপনি যে কোথায় গেলেন, কখন ফিরলেন, আমি তো কিছুই জানতে পারলাম না। সারাদিন কোথায় ছিলেন? আর আপনার মুখটা এমন গম্ভীর কেন? আমি তাকে থামিয়ে দিলাম। ব্রজেশবাবু, এখন অন্য কথা নয়, এখন সত্যিটা জানার সময়। আজ সকালে সাপ থেকে আপনাকে রক্ষা করার পর আর কাল রাতে যজ্ঞের ব্যর্থতার পর আমি বুঝতে পারছি আপনি যদি আমাকে সাহায্য না করেন তবে আপনাকে এই বিপদ থেকে বাঁচানো আমার পক্ষে সম্ভব নয়। তিনি মাথা নাড়লেন। তার কণ্ঠস্বরে অসহায়তা, কিন্তু চোখে মুখে এক গভীর সততার ছাপ। আমি তো আপনাকে বারবার বলেছি ঠাকুরমশাই, আমার পক্ষে যতটুকু বলা সম্ভব আমি সবটাই বলেছি। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমার শত্রু সেই রকমভাবে কেউ নেই। আমি সত্যি জানি না হঠাৎ কেন আমার ঘরে এইরকম জিনিস শুরু হলো, কেন এই অদ্ভুত ঘটনাগুলো ঘটছে। আমি নিজেই এর কোনো উত্তর খুঁজে পাচ্ছি না ঠাকুরমশাই। আমি কিছুক্ষণ তার মুখের দিকে একভাবে তাকিয়ে রইলাম। তারপর একটু ঝুঁকে খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে একটি প্রশ্ন করলাম, যা সরাসরি তার হৃদয়ে আঘাত আনল। আচ্ছা, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, পীতাম্বর কে? পীতাম্বরের নামটা শুনে এক মুহূর্তের মধ্যে ব্রজেশবাবুর মুখটা থমথমে হয়ে গেল। তার চোখের দৃষ্টি হঠাৎ শূন্যে স্থির, যেন পুরনো কোনো স্মৃতি তাকে এক লহমায় পেছনে টেনে নিয়ে গেল। তার মুখের প্রতিটি রেখা ভয়ে আর অনুশোচনায় কুঁকড়ে গেল। এক দীর্ঘ ভারী শ্বাস ফেলে তিনি কাঁপতে কাঁপতে বললেন, কে পীতাম্বর? আমি আর কোনো দ্বিধা করলাম না।
আমার স্বর তখনও দৃঢ়। আমি সেই পীতাম্বরের কথা বলছি যার নাম আপনার সমস্ত বাড়ি আর ব্যবসার দলিলে আপনার সাথে লেখা আছে। আপনার অর্ধেক অংশীদার হিসেবে এই যে ঘর, এই যে সম্পত্তি, সব কিছুর ওপর তার নাম জড়ানো। আপনি তো এই কথা আমায় আগে জানাননি যে এই নামে আপনার কেউ পরিচিত ছিল। আজ থেকে বহু বহু বছর আগের কথা। তখন আমি আর আমার এক খুব ভালো বন্ধু ছিল পীতাম্বর। আমরা দুজন সবসময় একসঙ্গে থাকতাম। আমাদের স্বপ্ন ছিল একসঙ্গে কিছু একটা করার। আমরা দুজন একসঙ্গে ছোট একটা ব্যবসা শুরু করার কথা ভেবেছিলাম। ওই পুরনো জিনিস কেনা বেচার ব্যবসা। ওই ব্যবসাটা আমরা দুজন মিলেই খুলি, আর আস্তে আস্তে ব্যবসাটা বড় হতে থাকে। সব কিছু ঠিকঠাক চলছিল, আমাদের বন্ধুত্বও ছিল অটুট। কিন্তু ব্যবসার উন্নতির সঙ্গে সঙ্গে বিপদও এলো। সেই সময় কিছু কালো বাজারের লোক আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা চাইছিল তাদের জিনিসপত্র আমাদের বৈধ জিনিসের সঙ্গে মিশিয়ে একদিক থেকে অন্যদিকে পাঠানো। আমি এক কথায় রাজি হইনি, আর পীতাম্বরও প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে অনেক টাকার লোভে সে রাজি হয়ে গেল। আমি তাকে বারণ করেছিলাম, বারবার বলেছিলাম এই পথে গেলে সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু সে আমার কথা শোনেনি। সে সেই কাজটাই করল। এখানেই তার আর আমার মধ্যে মতের অমিল শুরু হয়। আমাদের বন্ধুত্বে ফাটল ধরে। ব্রজেশবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। আর কিছুদিন পর যা ভয় করেছিলাম তাই হলো। পুলিশ সবকিছু জানতে পেরে গেল। তারা আমাদেরকে খুঁজতে থাকে। আমরা তখন দুজনেই একই বাড়িতেই থাকতাম। পীতাম্বর তখন পালিয়ে যায়, আর আমি তখন সেখানেই ছিলাম। আমার এখনো সেই রাতের কথা মনে আছে। সেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। পীতাম্বর আমার ঘরে এসে আমাকে বলল যে একটু পরে পুলিশ আসবে, আমার কাছে তার সম্বন্ধে জিজ্ঞাসা করতে। আমি যেন পুলিশকে কিছু না বলি, যেন বলি যে আমি তার কোনো খবর জানি না। সে আমাকে অনুরোধ করলো, কিন্তু আমি রাজি হলাম না। তার চোখে তখন সেই রাতের কঠিন প্রতিজ্ঞা। আমি বললাম যে আমি পুলিশকে সব কিছু সত্যি বলে দেব, মিথ্যে বলবো না। তখন পীতাম্বর দাঁত খিচিয়ে আমাকে বলে যে এটা যদি তুই করিস তাহলে আমার থেকে বেশি খারাপ আর তোর জন্য কেউ হবে না। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। আমি ঘরে থতমত খেয়ে দাঁড়িয়ে থাকি। আর একটু পরেই ঘরে পুলিশ আসে। পুলিশ এসে জানতে চায় সবকিছু, আর আমি মিথ্যে না বলে সবকিছু সত্যি বলে দিই। পীতাম্বরের কাজের জন্য তার পরিণতি কি হতে পারে সেটা আমি জানতাম। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিইনি, দিতে পারি। তারপর পুলিশ সেদিন চলে যায়। এরপর আমার সঙ্গে পীতাম্বরের কখনো দেখা হয়নি। কিছুদিন পর খবর পেয়েছিলাম যে নদীর ধার থেকে একটা ওই পচা কলা মৃতদেহ উদ্ধার হয়েছে। আর সেই মৃতদেহটা সম্ভবত পীতাম্বরেরই। তাই আমার তখন মনে হয়েছিল যে সে মারা গেছে। এই সমস্ত ঘটনা আজ থেকে প্রায় 25 বছর আগের ঠাকুর মশাই। এই বলে ব্রজেশবাবু থেমে গেলেন। তিনি দুহাতে মুখ ঢাকলেন। আমি সবটা শুনলাম। এখন সমস্ত রহস্য আমার কাছে পরিষ্কার। আমি ঠান্ডা মাথায় বললাম, আপনি প্রস্তুত হন ব্রজেশবাবু। সেই পীতাম্বর সেই রাতে মারা যায়নি, সে ফিরে এসেছে। আর এবার আরো অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে আপনার কাছে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। এই কথা শুনে ব্রজেশবাবু আরো চমকে উঠলেন। তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল। তিনি ভাঙা গলায় কিছু বলতে যাবেন, ঠিক তখনই ঘরের বাইরে একটা ভয়ঙ্কর চিৎকার শোনা গেল।
তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক সে চিৎকারে পুরনো বাড়িটার প্রতিটা ইট যেন কেঁপে উঠল। আমি আর ব্রজেশবাবু দুজন দ্রুত বাইরে বেরিয়ে এলাম। সিঁড়ির মুখে যা দেখলাম তা আমাদের দুজনের রক্ত হিম করে দিল। দরজার কাছে রঘু অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। তার শরীরটা অদ্ভুতভাবে মোচড়াচ্ছে, যেন তীব্র যন্ত্রণায় ছটপট করছে সে। আর তার সামনেই দাঁড়িয়ে আছে সেই কাপালিক। লাল বস্ত্র পরিহিত সেই রুক্ষ চেহারা লোকটা, তার হাতে ধরা একটা কাপড়ের পুতুল, আর সে সেই পুতুলটা যত জোরে টিপছে ঠিক ততটাই ছটপট করছে রঘু। আমার কিছু বলার আগেই ব্রজেশবাবু যেন তার অতীতের সঙ্গে বর্তমানের ভয়ানক সংযোগটা বুঝতে পারলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন যে এই হচ্ছে পীতাম্বর। তার বুঝতে কোনো অসুবিধা হলো না। আগে থেকেই সন্দেহ হয়েছিল যে ওই কাপালিকই আসলে পীতাম্বর। সে শান্তভাবে তার হাতের পুতুলটা টিপে ধরে ব্রজেশবাবুর দিকে তাকালো। তার চোখে তখন কোনো বন্ধুত্বের চিহ্ন নেই, আছে কেবল জ্বলন্ত ঘৃণা আর প্রতিশোধের নেশা। ঠিক ধরেছিস ব্রজেশ, আমি ফিরে এসেছি। 25 বছর আগে তুই ভেবেছিলি নদীর পাড়ে পচে যাওয়া সেই দেহটা আমার, কিন্তু কাপালিকের জীবন অত সহজে শেষ হয় না বন্ধু। তুই আমার শেষটা লিখে দিতে চেয়েছিলি, তাই না? তাই আমি এবার এসেছি তোর শেষটা লিখতে। আমি কোনো ভুল করিনি পীতাম্বর। তুই অন্যায়ের পথে গিয়েছিলি, কালো বাজারের সঙ্গে মিশে তুই নিজে সর্বনাশ ডেকে এনেছিলি। আমি শুধু সত্যি বলেছিলাম যে আমার কর্তব্য ছিল। আমি বিপদে যদি পড়তাম তাহলে হয়তো আমি মিথ্যে বলতাম, কিন্তু তোর অন্যায়ের ভাগীদার হতে আমি রাজি ছিলাম না পীতাম্বর। কর্তব্য কর্তব্য তোর এই কর্তব্য, সেই কর্তব্যের জন্য আমাকে 25টা বছর ধরে পশুর মতো জীবন কাটাতে হয়েছে। সেই রাতে আমি একটা মৃতদেহকে আমার পোশাক পরিয়ে নদীর জলে ফেলে দিয়েছিলাম। তারপর আমি এখান থেকে চলে যাই গভীর জঙ্গলে। সেখানে আলাপ হয় অন্য এক কাপালিকের সাথে। সেখানে আমি 25 বছর ধরে তপস্যা করে এই সব ক্ষমতা অর্জন করেছি। আর প্রত্যেক দিন ভেবেছি যে একদিন আমি ফিরে আসব আর তোর থেকে প্রতিশোধ নেব। আজকে সেই দিন এসেছে। পীতাম্বর এবার চরমভাবে রেগে গেল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে হাতের পুতুলটা এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল এবং দ্রুত একটা দুর্বোধ্য মন্ত্র পাঠ করতে শুরু করলো। মন্ত্রের সাথে সাথে তার হাতের মুঠো থেকে ছাইয়ের মতো কিছু একটা বের করে দ্রুত ব্রজেশবাবুর দিকে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে ব্রজেশবাবুর সারা শরীরটা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। তীব্র যন্ত্রণায় তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তার পোশাক পুড়ছে না, কিন্তু সেই কালো ছাইয়ের প্রভাবে তার শরীরটা যেন ভেতর থেকে জ্বলছে। বাঁচান ঠাকুরমশাই! তার সেই চিৎকার পুরনো বাড়ির নিস্তব্ধতাকে চুরমার করে দিল। ব্রজেশবাবুর এই অবস্থা দেখে আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। আমার চোখের সামনে এক অসহায় মানুষের এমন পরিণতি হতে পারে না। আমি দ্রুত আমার ডান হাত তুলে সেই মূর্তির জন্য রুদ্র দেবতার উদ্দেশ্যে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করলাম। এক লহমায় আমি ব্রজেশবাবুর জ্বলন্ত শরীরে হাত রাখলাম। আমার হাতের স্পর্শে সেই কালো জাদুর আগুন যেন এক নিমেষে নিভে গেল। যন্ত্রণায় কাতর ব্রজেশবাবু শান্ত হলেন। তিনি হাঁপাচ্ছেন, কিন্তু তার শরীর এখন স্বাভাবিক।
পীতাম্বর আমার দিকে তাকিয়ে দাঁত চেপে ধরল। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বেশ বেশ, সাধু সেজে এসেছিস, তাই তোর ক্ষমতার এত বাড়াবাড়ি। এবার তোর পালা তারানাথ। এই বলে সে আবার তার হাতে থাকা কাপড়ের পুতুলটা আমার দিকে ধরে মন্ত্র পড়তে শুরু করলো। এবার পুতুলের বুকের কাছে একটা ছোট ছুঁচ ফোটালো। পুতুলের ওপর ছুঁচ ফোটার সঙ্গে সঙ্গেই আমার বুকের কাছটা চিনচিন করে উঠল। তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক সে অনুভূতি। আমার হৃৎপিণ্ড যেন চেপে ধরেছে কেউ। এই ধরনের ভেলকি দেখানো কালো জাদু আমি অনেক দেখেছি। এগুলো থেকে বাঁচার উপায় আমি জানি। আমি তখনই হাতের তর্জনীতে অন্য হাতের আঙুল দিয়ে ধরে আমার সমস্ত শক্তি একত্রিত করে গাত্রবন্ধন মন্ত্র পাঠ করলাম। এই মন্ত্রের কাজ হলো নিজের শরীরকে অশুভ শক্তির আক্রমণ থেকে রক্ষা করা এবং সেই শক্তিকে তার উৎসে ফিরিয়ে দেওয়া। আমার মন্ত্রের শক্তি কাপালিকের পুতুলটার উপর আঘাত আনলো। সঙ্গে সঙ্গে পীতাম্বরের হাতের পুতুলটা দাউ দাউ করে আগুনের মধ্যে জ্বলতে শুরু করলো। সে হাত থেকে জ্বলন্ত সহ্য করতে না পেরে পুতুলটা চিৎকার করে হাত থেকে মেঝেতে ফেলে দিল। পুতুলটা পুড়তে পুড়তে কালো ধোঁয়ায় মিশে গেল। আমি বললাম, পীতাম্বর, আমি শেষবারের মতো তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। পীতাম্বর আমার সতর্ক বাণীতে বিন্দু মাত্র কর্ণপাত করল না। তার চোখে তখন চরম ক্রোধ আর পরাজয়ের জ্বালা। পীতাম্বর তার জ্বলন্ত পুতুলটার দিকে একবার তাকিয়ে হাতের আঙুলগুলো অদ্ভুত ভঙ্গিতে শূন্যে তুলে ধরল এবং তীব্র স্বরে এক দুর্বোধ্য মন্ত্র পাঠ করতে শুরু করল। সে প্রয়োগ করতে চাইল নিষিদ্ধ তন্ত্রের এক খুব ভয়ানক মন্ত্র, যক্ষনাগ মন্ত্র। এই মন্ত্র যদি ঠিকভাবে শত্রুর ওপর আরোপ করা যায় তবে এক মুহূর্তের মধ্যে তার সমস্ত দেহ নীল হয়ে ওঠে আর সঙ্গে সঙ্গে বিষক্রিয়ায় তার মৃত্যু ঘটে। আমি চোখ বন্ধ করে সেই শক্তির অভিঘাত অনুভব করলাম, কিন্তু এই ধরনের নিষিদ্ধ তন্ত্রের মোকাবিলা করার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার গাত্রবন্ধন মন্ত্র তার প্রথম আঘাত প্রতিহত করল বটে, কিন্তু দ্বিতীয় আঘাতের জন্য প্রয়োজন ছিল আরও শক্তিশালী প্রত্যুত্তর। আমার ওপর ওর এই ধরনের প্রক্রিয়া কিছুই কাজ করবে না তা আমি জানতাম। পীতাম্বর যখন তার মন্ত্রের চূড়ান্তে পৌঁছেছে, আমি তখন আমার সমস্ত শক্তি একত্রিত করে পাল্টা মন্ত্র জপ শুরু করলাম। আমি উচ্চারণ করলাম রক্ত চণ্ডালিনী মন্ত্র। এই মন্ত্রের বিশেষ ক্ষমতা হলো এই যে তোমার আশেপাশে যদি কেউ তোমার ক্ষতি করার জন্য কোনো বিশেষ নিষিদ্ধ তন্ত্র ব্যবহার করে তবে সেই শক্তি তার উপরই আবার ঘুরে পড়ে। ওং হ্রিং শ্রীং ক্রিং ক্লিং রক্ত চণ্ডালিনী দেবৈভ্যো নমঃ সং হুং ফট স্বাহা। আমার মন্ত্রের শক্তি এক অদৃশ্য প্রাচীর তৈরি করলো, যা যক্ষনাগ মন্ত্রের শক্তিকে ধাক্কা দিয়ে ফিরিয়ে দিল। ফলাফল ছিল ভয়ঙ্কর। মন্ত্রের বিষাক্ত শক্তি পীতাম্বরের দিকে উল্টো পথে ধাবিত হলো। সঙ্গে সঙ্গে পীতাম্বরের দেহ নীল হতে শুরু করলো। তার সারা দেহ যেন দলা পাকিয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবং তীব্র যন্ত্রণায় কাঁপতে শুরু করলো। তার চোখ দুটো কোটর থেকে ঠেলে বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো। ব্রজেশ বাবু ভয়ে শিউরে উঠলেন। রঘু তখনও সিঁড়ির কোণে ভয়ে জড়সড়। পীতাম্বর একবার রক্ত মাখা চোখে আমাদের দুজনের দিকে তাকালো। তার মুখে তখনও তীব্র ঘৃণা আর অবিশ্বাস।
তার শরীর যখন যন্ত্রণায় মোচড়াচ্ছে ঠিক তখনই আমি একটা মারাত্মক ভুল করে ফেললাম। পীতাম্বর আমার দিকে তাকিয়ে একবার করুণ চোখে ইশারা করলো আমাকে কাছে ডাকার জন্য। তার ঠোঁট দুটো ফিস ফিস করে কিছু একটা বলতে চাইছিল। তার করুণ প্রায় মরণাপন্ন মুখ দেখে আমার একবার কি মনে হতে আমি সামনের দিকে এগিয়ে গেলাম তার কাছে। একজন পরাজিত মরণাপন্ন শত্রুকে শেষ কথাটুকু শোনার মানবিক দুর্বলতা বোধহয় আমাকে গ্রাস করেছিল। আর তখনই ঘটল এক দুর্ঘটনা। আমি পীতাম্বরের একেবারে কাছে গিয়ে তার হাতটা ধরতে গেলাম। সে আমার দিকে হাত বাড়ালো। আমি খেয়াল করিনি তার জামার ফাঁকের ভিতর রয়েছে এক বিষাক্ত গোখরো সাপ। পীতাম্বর তার শেষ চাল চালল। গোখরো সাপটা তার জামার হাতলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এসে বিদ্যুতের গতিতে আমার হাতের তালুর কাছে কামড়ে দিল। সঙ্গে সঙ্গে সারা শরীরটা আস্তে আস্তে যেন অবশ হয়ে আসতে লাগলো। পীতাম্বরের সমস্ত দেহ তখন নীল হয়ে এসেছে। সে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে কুৎসিতভাবে আমার দিকে হাসতে হাসতে বলল, আমাকে হারানো সম্ভব নয়। তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না, কেউ না। তোর জন্য আমার প্রতিশোধ সম্পন্ন হয়নি, তার ফল তোকে ভোগ করতেই হবে। এই বলে তার সমস্ত দেহ নিস্তেজ হয়ে গেল। কিন্তু ততক্ষণে আমার দেহে বিষক্রিয়া শুরু হয়েছে। আমার শরীরে যেন হাজার হাজার পিঁপড়ে একসঙ্গে কামড়াচ্ছে। চোখ আস্তে আস্তে অবশ হয়ে আসছে। আমি মেঝেতে পড়ে গেলাম। দেখলাম ব্রজেশবাবু আমার দিকে এগিয়ে এলেন এবং ভয়ার্ত কণ্ঠে বললেন, আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি, আপনি চিন্তা করবেন না। এই বলে তিনি বাইরে বেরিয়ে গেলেন। কিন্তু আমি জানতাম যে এত তাড়াতাড়ি ডাক্তার দেখা সম্ভব নয়। এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ডাক্তার অনেকে আসার আগেই আমার সমস্ত দেহে রক্তের বিষ ছড়িয়ে যাবে। আমার চোখ তখনও আধ খোলা। ঘরের ভেতরের হ্যারিকেনের আলো আবঝা মনে হচ্ছে। এই মুহূর্তে আমার কিছু করার নেই, কেবল নিয়তির হাতে নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া। তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার চোখ যখন প্রায় বুজে আসছে তখন দেখলাম ঘরের মধ্যে কেউ একজন প্রবেশ করছে। একটা লম্বা অবয়ব। সেই অবয়ব আমার দিকে তাকিয়ে একবার মুচকি হাসল। তার মুখটা আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম না, কেবল আলোর একটা ঝলক ছাড়া। তারপর সেই অবয়বটি আমার শরীরের পাশে এসে আমাকে স্পর্শ করল। স্পর্শ করতে কি যেন একটা হলো, আমার সারা শরীরটা শিউরে উঠল। আর সঙ্গে সঙ্গে উপলব্ধি করলাম যে শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণা সব আস্তে আস্তে মিলিয়ে গেছে। বিশেষ শীতলতা কেটে গিয়ে সেখানে এক উষ্ণ শান্তির প্রবাহ বইছে। একটু পরে যখন চোখ খুললাম, মাথার কাছে দাঁড়িয়ে রয়েছেন ব্রজেশবাবু। তার চোখে মুখে তখনও উদ্বেগ। ব্রজেশবাবু আমাকে বললেন, ঠাকুর মশাই, আমি ডাক্তার ডাকতে গেছিলাম কিন্তু ডাক্তার পাইনি ঠাকুর মশাই। অনেক দূর হেঁটে যাওয়ার পর ফিরে এসে দেখি যে আপনার শরীর থেকে বিষ নেমে গেছে, নীল রং একেবারেই নেই। সত্যি আপনি মহান ঠাকুর মশাই, আপনি পারেন এই ধরনের কাজ করতে। আমি জানতাম আপনার কিচ্ছু হবে না। আমি কোনো কথা বললাম না, শুধু ব্রজেশবাবুর দিকে তাকিয়ে ধীরে ধীরে উঠে বসলাম। ব্রজেশবাবুকেও কোনো উত্তর দিলাম না, কিন্তু সামনে তখন পীতাম্বরের মৃতদেহ পড়ে রয়েছে। আর ব্রজেশবাবুর উপর থেকেও সেই তন্ত্রের কালো ছায়া কেটে গেছে।
এত দূর গল্প বলে ঠাকুরমশাই থামলেন। সবার শেষে আমি জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, এই যে শেষের ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম না। মানে শেষে কে এসে আপনার প্রাণ বাঁচিয়ে গেল? ঠাকুরমশাই তার বাঁধানো হুঁকোয় মৃদু টান দিলেন। ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে গেল। তিনি সহাস্যে বললেন, যে ছিল সে ছিল আমার শুভাকাঙ্ক্ষী। সেদিন মাঝরাতে যে জোনাকি আমাকে পথ দেখিয়ে বাগানের মাঝে ওই পুতুলটা খুঁজে বার করতে সাহায্য করেছিল, এটাও সম্ভবত তার জন্যই। এক মিনিট, মানে এমন কেউ যে আপনার শুভাকাঙ্ক্ষী, যে জোনাকিদের পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে আর তার মাধ্যমে আপনাকে পথও দেখাতে পারে, আবার এমন কি আপনার শরীরকে স্পর্শ করে আপনার দেহের বিষ পর্যন্ত নামিয়ে দিতে পারে? তার মানে তো সে... এইটুকু বলে সে থেমে গেল। সে যেন এক গভীর রহস্যের কিনারে এসে দাঁড়িয়েছে। আর তখনই আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, আদিত্যনাথ। ঠাকুরমশাই আমার দিকে একবার তাকালেন আর মুচকি হাসলেন।